আমার ভালোবাসার মানুষটা বিয়ে করে বউ নিয়ে এসেছে, আর তার বাসরঘর সাজানোর দায়িত্ব কিনা পড়েছে আমার উপর। আমারই ভালোবাসার মানুষ আজ অন্য কাউকে স্পর্শ করবে আমারই চোখের সামনে। আমার ভাগ্যে এর চেয়ে ভালো আর কী বা থাকতে পারে। বলতে বলতে বেউ বেউ করে কেঁদে ফেলল বিকেল। তৃপ্তি হতবাক স্বরে শুধালো, তুই রোদ ভাইয়াকে ভালোবাসতিস? কই, কোনো দিন তো বলিসনি। বলতে হবে কেন? তুই বুঝে নিতে পারলি না? অবশ্য যে বোঝারে সেই তো কোনো দিন বুঝিনি। কতবার আমার ভাগের লেগ পিস আর চিংড়ি তার সঙ্গে শেয়ার করেছি, তুইই বল। আমি জীবনে এগুলি কাউকে দেই? তৃপ্তি অপ্রস্তুত ভঙ্গিতে দুপাশে মাথা নাড়ালো। বিকেল কাঁদো কাঁদে কণ্ঠে বলল, অথচ তাকে দিতাম। তার সব কাজ আমি নিজের হাতে করতাম। বড় মা আমায় দিয়ে তার কম সেবা করিয়েছে। তার জন্য চুল বড় রাখলাম, অথচ আমার সবসময় ছোট চুল পছন্দ। কোনো ছেলে ফ্রেন্ড বানায়নি, সে পছন্দ করে না এসব। তাই স্কুল টু বাসা, বাসা টু স্কুল, আবার কলেজ টু বাসা, বাসা টু কলেজ, এই করে জীবন ভালো থেকে 13 বাঁচালাম। অথচ দেখ না, যে বেয়াদবের জন্য এসব করেছে সে ঠিকই রঙ্গলীলা করে এখন বিয়ে করে নিয়ে এসেছে। আর্তনাদের স্বরে আওড়ালে কেউ আমাকে বুঝলো না, আমার দুঃখটা বুঝলো না। বড় মা আমাকে পাঠালো এই গজ জেড়ে মুছে তার ছেলে আর ছেলের বিয়ের জন্য সীতা সাজাতে। আল্লাহ গো, থাক কাঁদিস না। তুই তো আমাকে বলতে পারতি একটু, আমাকে বেস্ট ফ্রেন্ড বলিস, অথচ কাজের কথাটাই বললি না। এখন আর এত হাউমাউ করে কি হবে? যা হওয়ার তা তো হয়েই গেছে। তৃপ্তি ওকে শান্ত করতে চাইল। তা তো আরও জ্বলে উঠল বিকেল। হঠাৎ কান্না থামিয়ে চিবিয়ে বলল, কক্ষনো না। আমি শান্তিতে থাকবো ভাবছিস? ইম্পসিবল। এই ছেলের হাড় মাংস জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে না খাওয়া অবধি আমার শান্তি হবে না রে তৃপ্তি। যদি আমি মরে যাই তারপরও না, এই কষ্টের ফল তাকে দিতেই হবে। তার কি দোষ? বেচারে কি জানতো নাকি তারই আপন চাচাতো বোন তাকে লাইক কেন? জানবে কেন? পুরুষ মানুষকে এত বোধায় নাকি যে তাকে কে পছন্দ করে আর কে পছন্দ করবে না তা বুঝবে না? আর তুই তাকে বেচারা বলছিস কেন? তুই কি আমার পক্ষে নাকি তোর ওই হারামখোর ভাইয়ের পক্ষে? এই তৃপ্তি, উত্তর দে। তৃপ্তি হাত দুটো জড়ো করে বলল, আমায় ক্ষমা কর। তোদের মাঝখানে আমি ডুবতে চাই না, যা খুশি করিস গে। এখন ঘরটা গুছা। বড় মা এখনও আসুক, পারবো না আমি। কি বুকে ছুরি ঘাতবে আর আমি তার জন্য ফুলের বিছানা সাজাবো? নো ওয়ে, পারবো না। না মানে না। তৃপ্তি মৃদু শ্বাস ফেলল, ভেতর দিয়ে হাসিতে পেট মুচড়ে উঠছে তার। বিকেলটা এরকমই একটু অদ্ভুত, অল্পতে অতি আবেগী, কাঁদতেও সময় লাগে না, হাসতেও না। ওর ক্রাশ লিস্টের তালিকায় বিশাল বড়, তার ভেতর যারই বিয়ে হোক তাকে নিয়ে এমন হাউমাউ করে মেয়েটা। রোদ্দুরবাই জানলে মেরে হাড্ডি গুড্ডি একত্র করে জড়ো করবে, সেগুলো দিয়ে এই ঠান্ডায় আগুনও ধরাতে পারে। যে জল্লাদ ছেলে, বাপরে বাপ। পাগলিটা বুঝতে চাইছে না এভাবে কান্নাকাটি করার কোনো মানে হয়। ওরা সবাই একই বাড়িতে হইচই করে বড় হওয়া, মেতে ওঠা ভাই বোন দল। বাড়িটির নাম অশ্রুপাত। এমন অদ্ভুত নামকরণের কারণ কেউই জানে না, এমনকি এ বাড়ির সিনিয়র কর্তা উমেদ মির্জা। বংশসূত্রে পাওয়া এই দোতলা বাড়িতেই তারা 4 ভাই বোন মিলেমিশে বসবাস করছে। আজকালকার যুগে এমন দেখা মেলাবার, কিন্তু উমেদ মির্জার এক কথা, যতদিন মা বেঁচে আছেন ততদিন সব ভাই বোন পরিবার নিয়ে একত্রে থাকবে। তিনি যেন মনে বিন্দু মাত্র কষ্ট এই পৃথিবীর মায়া ত্যাগ না করে চলে যান। বড় ভাইয়ের ঘরে 2 ছেলে মেয়ে, রোদ্দুর এবং মিশি। মেজজনের 2 মেয়ে, তৃপ্তি এবং স্বস্তি। ছোট ভাইয়ের একমাত্র মেয়ে বিকেল, আর ফুপুর 2 ছেলে, সৌম্য, দীপ। এই 7 ভাই বোন এ বাড়ির প্রাণ যেন। ওদের চঞ্চলতায়, মুখরতায়, হই হুল্লোড় মির্জা বাড়ি সরগরম হয়ে থাকে সবসময়। তবে আজকের বিষয়টা ভিন্ন। আজ এ বাড়ির বড় ছেলে এমনকি বড় কাণ্ড ঘটিয়ে এসেছে, তা কেউ গুণাক্ষরেও কল্পনা করতে পারেনি। সময়টা বিকেলবেলা ছিল। বাথরুম সেরে যে যার মতো উঠে ব্যস্ত হয়েছিল কাজে। সন্ধ্যের নাস্তা, রাতের রান্না কী হবে তাই নিয়ে গুজগুজ চলছিল রান্নাঘরে। ছেলে মেয়েরা সবাই বসেছিল বাড়ির মধ্যখানে এক টুকরো উঠোনে। কুয়াশার চাদর নামছিল জুফ করে। ঠিক সেই সময়টা কলিং বেল বাজল দূর দরজায়। আচমকা বেসে এলো মুখ থেকে, তার সজোরে চিৎকার করে বলে উঠল, ভাইয়া। সেই আর্তনাদে গড়িমড়ি করে ছুটল সবাই, যে যেখানে ছিল। এমনকি বিকেল, মেয়েটা সবেমাত্র তার আর্টের সরঞ্জাম নিয়ে বসেছিল। একটা সূর্যাস্ত ডোবা আকাশকে প্রেমবন্দি করার
শোক অনেক দিন যাবৎ তার সেই ইচ্ছে নিয়ে আটসাট হয়ে বসেছিল, কিন্তু তাকেও ছুটে আসতে হলো শেষমেশ। ওঠার সময় নীল রংটা চল করে পড়ে হাত জামা গায়ের কিছুটা অংশ দাগ ফেলল। বিকেল পাত্তা দিল না রোদ্দুর ভাইয়ের কী হলো তাই জানা মুখ্য বিষয়। দেখা গেল মানুষটা কিছুই হয়নি, 6 ফুট 3 ইঞ্চির শটান দেহ দাঁড়িয়ে আছে পাথরেও মুখ করে। তবে পাশে দাঁড়ানো 5 ফিট 9 ইঞ্চির মেয়েটাকে চিনতে পারল না বিকেল। মেয়েটার চোখ বড় কৌতূহল, কেমন ড্যাব ড্যাব করে চেয়ে দেখছে সবাই, কেমন কি বিকেলও। ওকে দেখে রৌদ্রে হাতটা আঁকড়ে ধরলো আরও শক্ত করে। বিকেল বিস্ফোরিত। তারপর জানলো সবচেয়ে অপ্রীতিকর সত্য কথা, মেয়েটা আর কেউ নেই, তারই পছন্দের মানুষটির সদ্য বিবাহিত স্ত্রী। বিকেল এখনও কাঁদছে, চোখ জোড়া লাল হয়ে ফুলে গিয়েছে তার। নিজে কিছু করছে না, তৃপ্তিকে নড়তে দিচ্ছে না। তৃপ্তি হতাশ, কী বলে যে সান্ত্বনা দেবে ঠিক বুঝে আসছে না তার। একটা হাত পিঠের উপর রেখে বসে চলছিল, এমন সময় বেরিয়ে রাখা দরজাটা টান হয়ে খুলে গেল। তৃপ্তির চমকে উঠলে দেখলো রোদ্দুর এসে দাঁড়িয়েছে। চোখ মুখ নির্লিপ্ত, কোনো কিছু হয়নি। তৃপ্তি কিছু একটা বলার জন্য ঠোঁট সামান্য পাক করতেই চোখ ইশারায় তাকে থামতে নির্দেশ দিল রোদ। ঘরের ভেতর ঢুকে তৃপ্তিকে বাইরে চলে যেতে ইশারা করলো বিকেল। দেখলো না কিছুই, তার পিঠে হেলে রোদ্দুরে দাঁড়িয়ে। তৃপ্তি ভাইয়ের কথা মোতাবেক ঠেল সরালো বুকের থেকে, আমতা আমতা স্বরে বলল, সব ঠিক হয়ে যাবে, আমায় একটু যেতে দে। কই? ভাঙা স্বর। 2 মিনিট, তুই বস, আমি আসছি বলেই উঠে ছুটল তৃপ্তি। আর যাওয়ার পান অনুসরণ করে পেছন ফিরে চাইল বিকেল। আর চমকে উঠল, মানুষটা পাঞ্জাবির 2 পকেটে হাত ঢুকিয়ে দাঁড়িয়ে তার দিকে এসে আছে। ভাব ভঙ্গিতে কোনো বিকার নেই। বারে এজন্য কিনা কেঁদে কেঁদে মরছিস যে? নিজেকে ধিক্কার জানিয়ে উঠলো পড়লো বাসা থেকে। লাফ দিয়ে চলে যাওয়ার জন্য পা বাড়াতে একটা হাতে বাড়িয়ে টেনে নিজের বুকের পাটাতনে আশ্রে ফেলল রোদ্দুর। বিকেল আতকে উঠে, এত কাছের কোনো দিন আনা হয়নি। কোথায় যাচ্ছিস? ফিস ফিস করে জানতে চাইল সে। বিকেল মুচড়ে উঠতে উঠতে জানালো, জাহান্নামে। গলা দিয়ে কথা নয়, যেন আগুনের হলকা বেরোচ্ছে তার। হাসলো ছেলেটা। ওখানে যাওয়ার পারমিশন তোকে কে দিয়েছে? আমার যেখানে খুশি আমি সেখানে যাব, পারমিশন দেওয়ার কী আছে? আমার পারমিশন ছাড়া এক পা এদিক ওদিক হলে বেঙ্গে হাতে দড়িয়ে দিতে 2 সেকেন্ড লাগবে না, ভুলে গেছিস? ওটা আগের হিসেব, এখন ভিন্ন। কী ভিন্ন? তোমায় বলতে পারবো না রোদ ভাইয়া। ছাড়বো না। আমি কিন্তু চেঁচাবো। চেঁচা? বেশি করছো, জানিসই তো বাড়াবাড়ি আমার রক্তে মিশে আছে। ভালো হচ্ছে না কিন্তু। কবে ভালো কিছু করেছিলাম আমি? রোদ ভাইয়া, কি আমার হাতে লাগছে? এবার ছেড়ে দিল রোদ্দুর। বিকেল সুযোগ পেয়ে সরে দাঁড়ালো। হাতটা দেখলো ভালো করে লাল হয়ে গেছে জায়গাটা। এত শক্ত করে চেপে ধরে কেউ? পাঠার বাচ্চা একটা। দুনিয়ার আর কারো বেলায় কোনো মাথা ব্যথা নেই, যত জোরাজুরি সব তার সঙ্গে। তোর বউটা যেন তোর চেয়েও ডাবল তেরা হয়। তুই যদি ডানে যাইতে বলিস সে যেন বাঁয়ে যায়। তোর জীবন যৌবন সব যেন জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে। ধোয়া করে দিলাম। বদদোয়া। ফু। মনে মনে বিড়বিড় করে বিকেল। তার ফু শেষ হতে হেসে ওঠে রোদ্দুর। বিকেল ব্রু কুচকে তার দিকে চেয়ে শুধালো, কি? রোদ্দুর 2 হাতে মুখ চেপে ধীর পায়ে দরজার কাছে গিয়ে দাঁড়ালো। দুধারে মাথাটা নাড়তে নাড়তে বলল, কিছু না। তারপর পট করে দরজাটা আটকে দিতে লাফিয়ে উঠল বিকেল। কি হলো এটা? দরজা আটকাচ্ছ কেন? বলতে বলতে এগিয়ে এলো সফল পায়ে। রোদ্দুর ঘুরে দাঁড়িয়ে আচমকিক বিকেলে হাত দুটো মুঠোয় ভরে নিয়ে বলল, শান্ত হ, কিছু বলেই চলে যাব। সিনক্রেট করছিস কেন? আমি সিনক্রেট করছি? আমি? তুমি আসলেই একটা লুসু। বউ যদি দেখে বোনকে নিয়ে এক রুমে দরজা আটকে আছো, কি ভাববে? চোখ মুখ শক্ত হয়ে গেল রৌদ্রের। এমন কিছু বলতে পারে বিকেল, কল্পনাতেও ভাবেনি ছেলেটা। বিকেলও কোনোদিন ভাবেনি রোদের সামনে এমন আচরণ করবে সে। সবসময় মাথা নিচু করে চুপচাপ সব মেনে নেওয়া বিকেলের আজ কী হলো? কিছুই পরোয়া করতে চাইছে না যেন। সত্যি সত্যি রৌদ্রের এমন কাজ মানতে কষ্ট হচ্ছে তার। বুক জ্বলে পড়ে ছাই হয়ে যাচ্ছে। না পারছে কাউকে বুঝাতে, না পারছে নিজেকে শান্ত করতে। তাই তো না চাইতেও উঠে আসছে এলোমেলো কথাবার্তা। সামনাসামনি থাকলে ভয়াবহ কাণ্ড হতে পারে ভেবেই বিকেল বাইরের বেরোনোর জন্য অস্থির হলো। তাতে রোদ্দুরের মেজাজ ছড়ল চটপট করে। গলার ফারত তুলে শুধালো, সমস্যা কি? আমার সঙ্গে এর আগে এক ঘরে থাকিসনি নাকি? এত ঢং কেন? ওই যে বললাম এখন হিসেব আলাদা। কিসের হিসেব আলাদা? আমার বউ হলেই তুই তোর ইচ্ছা স্বাধীন মতো যা খুশি তাই করতে পারবি। আপনি যদি যা খুশি তা করতে পারেন, আমাদের বেলায় করে দোষ কিসের? কি বললি আবার বল।
বলতে বলতে বিকেল দেয়ালে ঠেস দিয়ে দাঁড়ালো রোদ্দুর, চেপে ধরলো 2 হাত এক হাতে, অপর হাতে 2 আঙ্গুল থুতনি চেপে চোখ গরম করে শুধালো, কি যেন বলছিলে, আবার বল এখন। কিছু একটা উত্তর দিতে মুখ খুলে উচ্চারণ করতে পারলো না। রুদ্র আরো জোরে চেপে ধরলো। এবার ব্যথায় ঘুংড়িয়ে উঠল মেয়েটা। রুদ্দুর ছেড়ে দিল, গভীর কণ্ঠে দান করলো, তোর বন্ডামি দেখতে এ ঘরে আসেনি। একটা কথা বলতে চেয়েছিলাম, বাট যাকগে, আমার ঘর থেকে বের হন। নেক্সট টাইম এই ঘরে তোকে যদি দেখি তোর হাড় আস্ত থাকবে না। একটা অসভ্য মেয়ে, ভুলেই গেছিস কীভাবে বড়দেরকে রেসপেক্টে দিয়ে কথা বলতে হয়, তাই না? গজরাতে লাগলো সে। বিকেল চোখ মুছতে মুছতে বেরিয়ে এলো, মনে মনে আওড়ালো, পাঠার বাচ্চা পাঠা, আমি এত দুঃখ দেওয়া দেওয়া হাতে গালে হৃদয়ে তোকে যদি এর চেয়ে অধিক দুঃখিত না করি, তবে আমার নাম তোর ফুলশয্যার শয্যাকে আজ যদি না শুনেছি, তবে তোর এই একদিন কি আমার যতদিন লাগে, জাস্ট দেখ তুই। মেহেরজান আদিবারে থুতনি ধরে বললেন, মাশাআল্লাহ, চাঁদের টুকরা নাতিব আমার। ও রোদ, এরম ফরি তুই খুঁজে আনলি কোনখান থেকে রে? আদিবার শরমে নাই গদগদ হয়েছি, বুকের সঙ্গে বুক মিশিয়ে নিয়েছে, পারছে না মিশে যেতে সোফার ভেতর। বিকেল দাঁড়িয়ে আছে রাগ শূন্য মুখে, চোখ জোড়া লাল। তার দেখে মেজো চাচি লতা জানতে চেয়েছিল, তোর চোখে আবার কি পড়লো রে? ছানি পড়ছে মেজমা। কাট কাট গলায় জবাব ছুড়ে দিয়ে বসে পড়েছে। লতা থতমত খেলেন, আর এবার কি হলো? সৌম্য সুখের ইশারা জানেন, সে কিছুই জানে না। স্বস্তি ফিসফিস করে বলল, এই নিয়ে 14 বাদ্যা দিয়ে কথাটা বললে, একটা মানুষ এক কথা কতবার বলতে পারে রে আপা? বিকেল ভাবলেছিন গলায় জবাব দিল, যতবার মন চায় এ বাড়িতে আজ থেকে যার যা খুশি তাই করবে। তোমার আবার কি হলো আপা? তুমি এমন ছেতে ছেতে আছো কেন? তোর কি তাই মনে হচ্ছে? অবশ্যই তোমার চোখে মুখে রাগ উপচে পড়ছে। এই রাগ দেখাবে বড় মা। সেই দেখো না বউয়ের জন্য জমিয়ে রান্না করছে রাতে, শুধু বড় বাবাই নিচ্ছুপ। বাদ বাকি সবাইকে দেখে মনে হচ্ছে এগুলো ঢাল বাদ ব্যাপার, তাই না? হবেই তো, এবারে সুপুরুষ তো সে। নিশ্চয়ই তুলে নিয়ে এসেছো কোনো রানী মহারানী, তাই কারো কোনো মাথা ব্যথা নেই। তুই আর আমি করলে এতক্ষণে ত্যায্য করে দিত। যা বলেছ আসলে। রদ্দুর ভাইয়ের বেলায় সব মাপ, আমাদের বেলায় সব ভুল। হাড়ে বজ্জাত শয়তান যে একটা, কয়জন চেনে ওর রক? দাঁতে দাঁত ঘষল বিকেল, স্বস্তি হেসে ফেলল। মেহেরজান খেকিয়ে উঠলেন দুজনের উপর। ওখানে দাঁড়াইয়া খিক খিক না কইরা ভাবিরে নিয়ে তার ঘরে বসা। মাইয়াডা নয়া আইছে, ভয়ে কাঁপতাছে কেমন। ওর লগে কথাবার্তা কইয়া হালকা কর। এই বিকাল, এই ছোড়, আইয়া গিয়া তোকে ভাবিরে আমায় বল। মনে মনে আরও স্বস্তিকে ঠেলা দিয়ে সামনে এগিয়ে দিল সে। পেছন থেকে বলল, নিয়ে আয় তোর ভাবিকে। তারপর নিজে ঘটঘটিয়ে এগুলো দীপ্তর খোঁজে। দীপ্তকে পাওয়া গেলে তার ঘরে খেলছিল ফোনের ফুপি সৌম্য নিচে। এই সুযোগে বিকেল দীপ্তকে ডেকে নিল, আয় না ভাই, প্লিজ প্লিজ। দীপ্ত বিরক্ত হয়ে বলল, আমার গেমটা দৌড়লেই একটা না একটা জ্বালা হাজির হয়, একটু শান্তিতে খেলতে পারি না। তোমার কি চাই? তুই আয় একবার, যা করতে বলবো জাস্ট চুপচাপ করবি, কাউকে বলবি না, কাউকে না, একদম সিক্রেট রাখবি। বিনিময়ে 1000 টাকা। চকচক করে উঠল দীপ্ত, চোখ জোড়া। সিরিয়াসলি? আরে হ্যাঁ, 300। আচ্ছা, অগ্রিম 500 দিব। আসবি? আসবা। দীপ্তকে নিয়ে চলে এলো সেই ঘরে। পা টিপে টিপে এগোলো তারা। দীপ্তকে দিয়ে দেখালো ভেতরে রাক্ষসটা বসে আছে কিনা এখনও। দীপ্ত সাধারণভাবেই হেঁটে হেঁটে ঢুকে আবার বেরিয়ে এলো। কেউ নেই। বিকেলের বুকের উপর থেকে একটা বড় পাথর সরে গেল। তাড়াতাড়ি করে ভেতরে ঢুকে দরজা দিল আটকে। বজ্জারটা কোথায় গেছে কে জানে। যাক গেছ, চুলায় তারই সুবিধা হলো। যা করতে এসেছে চুপচাপ করেই বেরিয়ে যাবে, কেউ কিছু টের পাওয়ার আগে। এরপর যা হলো তা করতে সর্বোচ্চ মিনিট 2 সময় লাগলে বিকেলে। অ্যাটাচ বাথরুমের এই ঘরটা বালতি ভরে পানি টেনে এনে দীপ্তকে নিয়ে মনের মাধুরী মিশিয়ে পুরো বিছানায় জুড়ে পানি ছড়িয়ে দিল সে। প্রথমে অবাক হলেও পরে খুশি মনে কাজটি করলো দীপ্ত। বিকেল আপু মানে মজার কিছু। এর আগেও কত ক্রাইম ঘটিয়েছে তারা দুজন একসাথে। 1 বালতি পানি পুরোটা শেষ করলো বিকেল। তারপর আরেক বালতির হাফ পানি এনে মাঝখানে ডাললো। তোষক ভিজে শেষ, উপর দিয়ে চাদরটা বিছিয়ে দিল যেন বোঝা না যায়। যেই বসতে যাবে অমনি টের পাবে এই শীতের ভেতর। হা হা হা, বেচারা তোর বাসর শুয়ে পড়েছে রে। মনে মনে খুশিতে বাকবাকম হলো সে। দীপ্তকে ধরিয়ে দিয়ে কসম কাটিয়ে দিল এ কথা যেন গুণাক্ষরে পাশ না হয়। যেভাবে গেম খেলছিল সেভাবেই গেম খেলতে থাকবে। আর বিকেল
বসবে পড়তে। পড়াশোনার উপরে কিছু নেই, একমাত্র এটাই মানুষের সাথে প্রতারণা করে না, বাগবাদী সব ছেড়ে যাওয়া ফাটি। সত্যি সত্যি হল্লা পড়ে গেল রাত বাড়তে। প্রথম টের পেল আদিবা ওকে নিয়ে বসানোর সঙ্গে সঙ্গে দপ করে দাঁড়িয়ে পড়লো মেয়েটা। পরনে সালোয়ার কামিজ ভিজে গেছে সামনে। মেজো চাষি সন্দেহের জেরে বিছানায় হাত রেখে চিৎকার করে উঠলেন, ও আল্লাহ রে, পুরা বিছানায় ভিজে, এতখানি কে পালাইছে, আয় হায়। হই হুল্লা শুনে ছুটে এলো সকলে। বিকেলে ছুটে এসে সবার সঙ্গে গলা মিলিয়ে বলল, আয় হায়, এগুলো কি? রোদ্দুর সবার শেষে ঘরে ঢুকলো। সেই গিয়েছিল ছাদে সিগারেট টানতে। চিৎকার চেঁচামেচি শুনে নিজে চলে আসা বড় মা ছেলের দিকে তাকিয়ে উদ্বেগ জড়িত গলায় শুধালেন, দেখ না বাবু, পানিতে ভিজে চুপচুপা পুরা এসব কে করলো? রোদ্দুর কিছুই বলল না, শুধু কেমন চোখে বিকেলের দিকে তাকাতেই বিকেল দাঁতগুলো বের করে হাসি দিয়ে বলে ফেলল, কেমন ভাবি গো আমাদের, হায় হায়, এসেই মুতু দিয়ে পুরো বিছানা সর্বনাশ করেছে। বড় মা চোখ রাঙিয়ে তাকাতেই বাচ্চা দল চুপটি মেরে গেল। বিকেল গলা খাকারি দিয়ে কিছু একটা বলবে, তার আগেই মেহেরজান ধমকে উঠলেন, সবডি বিচ্ছুর দল বাইর হ। তোগো মধ্যেই কেউ না কেউ এই কাজটা করছস। নতুন বউ আইছে বাড়ি তো, আর দুষ্টামি শেষ হয় না। সবডিরে বাইন্ধা পিডান লাগে, বজ্জাতের দল। বিকেল বিড়বিড় করল, বুড়ির বড় দয়া মায়া যাচ্ছে নয়া বউয়ের উপর। তারেও দুটা দোজ দিতে হবে। কটকটি বুড়ি, কি বিড়বিড় করস? ওই ছেড়ি, বুড়ির চোখ রে। মনে মনে বলল বিকেল, মুখে বলল, সুরা পড়ি। দেখো না কেমন জিনের তাণ্ডব। এত্তবর বিছানাটা ভিজে কি অবস্থা। হ, এখন সব দোষ জিন পড়ির, তোগো কোনো দোষ নাই। আমরা কি করছি? আজব তো, এই ঘরে যা হয় সবকিছু ঘুরে ফিরে আমাদের কাঁধের উপর পড়ে কেন? তোদের না, তোর কাঁধের উপর। কারণ এই বাড়ি তো উল্টাপাল্টা করণের মাইয়া একমাত্র তুইই। ভাল্লাগে না দাদি, অযথাই না জেনে আমারে ব্লেম দিবা না খবরদার। 100 বার দিমু। কি করবি তুই? বুড়ি রে, আদিবা বলে উঠল দুই দাদি নাতনির মাঝখানে এবার। নরম সুরে গলা ঝাড়ল, থাক দাদি, যা হওয়ার হয়ে গেছে। না জেনে কারো উপর আঙুল দেওয়া ঠিক না। মেহেরজান বললেন, ওরে তুমি চিনো না নাতি বউ। দুনিয়ার বান্দরনি এইটা। এই আকাম যদি কেউ কইরা থাকে তবে সেইটা। থাক দাদি, করলে করছে। এই বয়সেই ছেলে মেয়েরা একটু মজা মস্করা করে থাকে। এরপর বড় হয়ে গেলে কি আর এই দিন ফিরে আসবে? আপনি আর বকবেন না তো। বাদ দিন। দেখছোস কত্ত ভালা মাইয়া। এগুলা হচ্ছে বংশের শিক্ষা। তোগরে দিতে পারলাম না। এই চলো সবাই, নয়া বউরে আমার ঘরে বসাও আর এই তোষক বিছানা সব পাল্টানোর ব্যবস্থা করো বড় বৌমা। এই তৃপ্তি, ধর তোর ভাবিরে, নিয়া চল। সবাই বেরোতেই বিকেল ধপ করে রকিং চেয়ারটার উপর বসে পড়ল। বসে বলতে শুয়েই পড়ল এক প্রকার। রকিং চেয়ারটা জোরে দুলে উঠল। বিকেল চিবিয়ে চিবিয়ে আওড়ালো একা একাই, শালার কপাল। ঘরের শত্রু বিভীষণ। একজনে কি কম ছিল খোদা, এখন আরেকটারে পাঠাইলা তুমি। এতদিন বুড়ির যন্ত্রণা সইতে সইতে দেহ কয়লা, এখন এই নয়া বউয়ের ঢং সইতে সইতে কলিজা কয়লা হবে। কি নাটক বাবারে। তারপর ভেঙচিয়ে বলল, থাক বাদ দিন, আপনি আর বকবেন না। হো, কথাটা শেষ করা মাত্রই মাথার উপর গাঁটটা পড়ল একটা। বিকেল চমকে উঠে দাঁড়ালো। ভ্রু জোড়া কুঁচকে গেছে তার। রোদ্দুর মির্জা পাথরে মুখ করে দাঁড়িয়ে। চাটিটাও সেই মেরেছে। বিকেল ভয় পেলেও প্রকাশ করল না। সাহস বজায় রেখেই হম্বিতম্বি গলায় শুধাল, সমস্যা কি? মারো কেন? রোদ্দুর বলল, তুই আমার বউকে ভেঙালি কেন? তাতে কি হইছে? তোমার বউয়ের গায়ের গোশত 1 কেজি কমে গেছে। তার চেয়েও বেশি। ও আমার বউ, মাইন। ওর ওয়েট আছে একটা। যার তার মুখ দিয়ে তার নামে ভেঙচি বের হবে আর আমি সেই মুখ আস্ত রাখবো ভেবেছিস? উড়ি, 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 মাইরি, কি ডায়লগো বাপ। দেখো না, ভয়ের চোটে আমার কিডনি লক হয়ে গেছে। থরথর করে কাঁপতেছে। সিরিয়াস, বিরাট ভয় পাইছি, উহু উহু উহু। রোদ্দুর চেয়ে চেয়ে বিকেলের নাটকটা দেখল। তারপর হঠাৎ এগিয়ে এসে এক হাতে ওর গলার নিচ দিয়ে ঢুকিয়ে ক্যাজা করে চেপে ধরল। পিঠটা মিশল বুক বরাবর। বিকেল হতভম্ব হয়ে চিৎকার করতে নিতেই অপর হাত দিয়ে মুখটা আঁকড়ে ধরল। বিকেল চোখে এবার নিশ্চিত ভয়। রোদ্দুর মুখটা কানের কাছে নামিয়ে ফিসফিসিয়ে জানতে চাইল, এখন কর, উহু উহু উহু, আহা আহা আহা। উমম উমম, কি উমম উমম, এখন ওই সাউন্ডগুলা কর। অসভ্য সাউন্ডগুলা। উম্মম, মোচড়ে চলেছে বিকেল, ছাড়া পাবার জন্য। যতই মোচড় দেয় ততই শক্ত করে চেপে ধরে রোদ্দুর। শেষ পর্যন্ত শক্তিতে না পেরে হাল ছেড়ে একদম নিথর হয়ে পড়ে।
রোদ্দুর এবার ছেড়ে দিতেই ওর দেহটা ধপ করে রকিং চেয়ারের উপর পড়ল। রোদ্দুর এগিয়ে গেল বিছানার দিকে। যেতে যেতে বলল, নিজেকে বড্ড চালাক ভাবিস তো, তবে জেনে রাখো, অতি চালাকের গলায় দড়ি। গলার কাছটা জ্বলে যাচ্ছে, অত শক্ত করে চেপে ধরে কেউ। আরেকটু হলে হয়তো বুকের দম আটকে মরেই যেত ও। অসভ্য পাজি লোক একটা, খালি পারে জ্বলুনি দিয়ে যেতে, নেভানোর যোগ্যতা তো নেই। রোদ্দুর এক টানে চাদরটা ফেলে দিল মেঝেতে। তোশকের রং নীল, ভিজে চুপচুপে হওয়ায় গাঢ় নীল দেখাচ্ছে এখন। অনেকটা ডার্ক নেভি ব্লু কালার, সেই দিকেই একদৃষ্টে তাকিয়ে রইল সে। তারপর হঠাৎই পেছনে ফিরে বিকেলের চোখে চোখ রেখে ঠান্ডা স্বরে শুধালো, আমার বাসরে তোর এত জ্বালা কিসের রে? নিভাতে 1.5 বালতি পানি খরচ করেছিস। ঈষৎ কেঁপে উঠল বিকেল, চোখের তারায় ঢেউ খেলে গেল একটা। ধরা পড়ে যাওয়ার মতো মুখখানা করে সেকেন্ড তিনেক নিশ্চল রইল সে। রোদ্দুর অস্থির, যেন উত্তর না জেনে এক পাও নড়বে না সে। বিকেল ইতস্তত করল, হাসল ক্ষীণ, টলাতে না পেরে শেষমেশ আমতা আমতা করে বলে উঠল, আমি, আমার, মানে আমার লবে কেন? তো, মার বউ, তোমার খাট, আমার তাতে কি? তোতলাচ্ছিস কেন তাহলে? নি, এমনি আর কি, যে জোরে চাপ দিয়ে ধরলে গলায়, কথা আটকে আটকে আসছে। তুই করিসনি? বিকেল দিকে মাথা নাড়ল, উহুম, এত জঘন্য একটা কাজ আমি করতে পারি বলো? রোদ ভাইয়া, আফটার অল সে তোমার ওয়াইফ, আজ তোমাদের বাসর রাত, আর আমি কিনা এ ধরনের একটা কাজ করব? তার মানে আমার বাসরে তোর কোনো সমস্যা নেই, তাই বলতে চাইছিস? হ্যাঁ, কোনো সমস্যা নেই। যার সঙ্গে খুশি তার সঙ্গেই বাসরটা সারতে পারবো নাকি? হ্যাঁ হ্যাঁ, করো। এই না, 1 মিনিট, যার সঙ্গে খুশি মানে? বিয়েটা যার সঙ্গে করেছো তার সঙ্গে করবে। এখানে অন্যের কথা এলো কোথা থেকে? তুইই তো বললি, আমার বাসরে প্রবলেম নেই, যার সাথে খুশি করতেই পারি। কথার প্যাচে ফেলবে না রোদ ভাইয়া। আমি সেটা মোটেই বলিনি। বলেছি, তোমার বাসরে আমার প্রবলেম নেই। তাহলে যার সাথে খুশি করতেই পারি। আচ্ছা, ঠিক আছে। আরে না, এটা বলিনি আমি। তাহলে কি বলছিস তুই? আমার বাসরে তোর সমস্যা আছে, সেটাই মানছিস তো, নাকি? হ্যাঁ, মানছি। তোমার বাসরে আমার অসুবিধা আছে। তুমি করবে বাসর আর আমি চেয়ে চেয়ে দেখব নাকি? হুম, এর মানে যার সাথে খুশি তার সাথে করতে পারি না, তাই তো? একদম। করতে গেলে তুই পানির বালতি উল্টে ফেলে এরকম সব ভিজিয়ে দিবি, তাই তো? একদম একদম। আবার জিগা, ফট করে দাঁত দিয়ে জিভটা কাটল বিকেল। ভয়ার্ত চোখজোড়া মেলে দেখল রোদ্দুরের ঠোঁটের কোণে একটা নাই নাই হাসি ফুটে উঠেছে। শিট শিট শিট, এই লোকটা সবসময় কথার খেলায় খেলে বিকেলকে হারিয়ে দিয়ে নিজে জিতে যায়। উদ্ধার করে নেয় সবকিছু, যা লুকাতে আপ্রাণ চেষ্টা চালায় মেয়েটা। এর আগেও এমন বহুবার হয়েছে। আজকেও হলো। ধুর, বিকেলই বাকি। জানেই যখন রোদ্দুরের স্বভাব সম্পর্কে, তখন কেন দাঁড়িয়ে দাঁড়িয়ে কথার খেলায় মাতল? দৌড়ে ভেগে গেলেই পারত। এখন কি হবে? যা হবে তা ইন্না লিল্লাহ। বিকেল মনে মনে বিপদ কাটানোর দোয়া পড়তে শুরু করতে গিয়ে তালগোল পাকিয়ে কি দোয়া পড়ল, কে জানে। তাতে বিপদ না কমে আরও বাড়ল বরং। এগিয়ে এল রোদ্দুর। বিকেল পিছাতে গিয়ে রকিং চেয়ারটা পায়ের কাছে বাধা বাঁধল তার। থমকে দাঁড়িয়ে সামনে চেয়ে একটু হাসার চেষ্টা করল। রোদ্দুর এগোতে এগোতে একেবারে তার সম্মুখপানে এসে দাঁড়িয়েছে। জনের ভেতর ডিফারেন্স কেবল মাত্র 1 হাতের। বিকেল আমতা স্বরে শুধালো, সরি। রোদ ভাইয়া, সরি। শুনতে চাইনি। জবাবটা এলো কাটকাট গলায়। মেয়ে গেল বিকেল, মাথা নিচু করে দাঁড়ালো এবার। যা হওয়ার তা তো হয়েই গেছে। এবার যে শাস্তি ধার্য করা হবে, তাই সই। কিন্তু নিজের প্রতি রাগ লাগছে অনেক। কিভাবে জেনেবুঝেও এই পাগলের পাল্লায় পড়ে গেল, ছি। ওর হাত টেনে ধরল রোদ্দুর, আমার বিয়েতে, আমার বাসরে তোর এত গুণ ধরল কেন রে, এটাই বুঝলাম না। এটার উত্তরও আমার চাই। বুঝলি, চাই? বলতে বলতে টেনে নিয়ে চলল বাথরুমে। বিকেল হাত মুছড়ে ছাড়ানোর চেষ্টা করল না। চুপচাপ গিয়ে দাঁড়ালো তার পিছু পিছু। উত্তর দিবি নাকি যা করতে বলবো তাই করবি? চুজ কর, চালু। ধমকে উঠল এবার সে। বিকেলের চোখ টলমল করছে। উপচে পড়তে চাইছে জলকণারা। বহু কষ্টে নিজেকে সামলে সে কোনোরকমে বলল, যা করতে বলবে, করব। সত্যি? কাঁদছিস কেন? কাদার মতো এখনো তো কিছু করলামই না। চোখ মোছো বলছি। ব্ল্যাকমেইল করে লাভ নেই। আমার চোখের পানিতে তোমার ব্ল্যাকমেইল হয় না রোদ ভাইয়া। কথাটা জিভের আগায় এসে আটকে গেল, গিলে ফেলল বিকেল। নীরবে চোখ মুছে নিয়ে রোদের দিকে তাকাতেই সে ইশারা করল বাথটাবের দিকে, ওটায় উঠো,
কুইক। চোখের দৃষ্টিতে অসহায়তা, রোদ্দুর দিকে মাথা নাড়িয়ে শুধালো, লাভ নেই, ওসব আমি দেখব না। আমার বাসর পণ্ড করার দাম তোকে দিতে হবে না? আলবাত হবে। ওঠ, ওঠ বলছি। শেষের কথাটা ধমকে বলতেই সব ছেড়ে ছুড়ে এই কনকনে শীতের রাতে ঠান্ডা পানির ভেতর জামা কাপড় সহই উঠে দাঁড়ালো বিকেল। মনে হলো, পানির ভেতর অসংখ্য তীক্ষ্ণ ফলা ধরা ছুরি, সেগুলো বিক্ষ করছে তার হাত পা, গোটা শরীরটা। কাঁপুনি দিলেও দাঁত দিয়ে জিভ কামড়ে নিজেকে সামলে নিল বিকেল। ভেজা চোখে রোদের দিকে চাইল। তার কোনো বিকার নেই, বরং বাথরুমের দেয়ালে ঠেস দিয়ে হাত ভাঁজ করে বুকের পাড়ে নিয়ে দাঁড়িয়ে মানুষটা। বিকেলের গা পিত্তি জ্বলে গেল। রোদ্দুর বলল, এবার কান ধরে দাঁড়িয়ে থাকবি আধ ঘন্টা। এটাই তোর শাস্তি। রোদ ভাইয়া, উহুম, নো টক, অনলি পানিশমেন্ট। জীবনে এবার যদি তোর শিক্ষা হয়, ধর কানে, ধর। তেরে আসার ভঙ্গি করতেই বিকেল ঝটপট খানা শক্ত করে চেপে ধরে ভেউ ভেউ শব্দে কেঁদে ফেলল। রোদ্দুরের তাতে বিন্দুমাত্র ভ্রুক্ষেপ হল না। সে ফোন বের করে টাইমার সেট করছে। মিনিট পাঁচেকের ভেতর বাড়ির প্রায় অর্ধেক জনগোষ্ঠী চলে এলো বাথরুমের সামনে। সবাই জানল, বিছানায় পানি দিয়ে তোশক ভেজানোর মহার্ঘ কাজটা আসলে কার। কেউই কিছু বলল না, আহা উহুও করল না, এমনকি বাচ্চা দলও না। রোদ্দুরের করা হুকুম, যেই আহা উহু করবে তাকেও এই শাস্তি দেওয়া হবে। তাই সবাই চুপটি করে রইল। এদিকে নাকের জলে, চোখের জলে ভেসে যেতে লাগলো বিকেলের। পাষাণ মানবের হৃদয় গলল না মোটেই। ঘড়ির কাঁটায় ঠিক 30 মিনিট পূর্ণ হওয়ার পরেই শাস্তি শেষ হলো। আন্ডারস্কোর 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 ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে বিকেল। ঘরে ফিরে গরম পানিতে পুরোপুরি শাওয়ার নিয়ে এখন বিছানায় বসেছে সে। গা কাঁপছে থরথর করে। কি ঠান্ডা পানি, তাতে আধ ঘন্টা ভিজে দাঁড়িয়ে থাকা, পায়ের পাতা অসার প্রায় সাদাসে হয়ে গেছে। নিজেই এক কাপ কফি বানিয়ে ফোন করল ওসমান মির্জাকে। তিনি কাজের সূত্রে আজ বাইরেই আছেন। রাতে ফেরার কথা থাকলেও সন্ধ্যের দিকেই জানিয়েছেন যে ফিরতে পারবেন না। আগামীকাল দুপুর বা বিকেল নাগাদ বাড়ি আসবেন। প্রায়ই এরকম রাত বিরেত বাইরে কাটান তিনি। তাই ব্যাপারটা বিকেলের কাছেও একদম স্বাভাবিক। দুবার রিং হয়েই কেটে গেল ফোনটা। আবার কল করল বিকেল, এবার একটা রিং পড়তেই ধরলেন ওসমান, গম্ভীর কণ্ঠে বললেন, আমি ব্যস্ত আছি মামুনি। বিকেল হাউমাউ করে আর্তনাদ করে উঠল, তোমার মেয়ে এদিকে রে যাচ্ছে আর তুমি ব্যস্ততা দেখাচ্ছ বাবা। আবার কি হয়েছে? রোদ ভাইয়া আমাকে আধ ঘন্টা পানিতে দাঁড় করিয়ে রেখেছে জানো, এই ঠান্ডার ভেতর, কানে ধরিয়ে। তুমি নিশ্চয়ই কিছু করেছ, নইলে ও এমন করার ছেলেই না। বাবা তুমিও দেখো মামুনি, তুমি বড় হলেও তোমার মনটায় যথেষ্ট বাচ্চামিতে ভর্তি। আমি তো জানি, রোদ এমনি এমনি এরকম করবে না। তুমি যদি দুষ্টুমি না করো, সেও শাস্তি দিবে না। আগে নিজে ঠিক হও। তুমি আসলেই আমার সৎ বাবা। ধাত বলেই ফোনটা কান থেকে নামিয়ে কাটল বিকেল। তারপর ছুঁড়ে রল মেঝের দিকে। ওটা পড়তেই শব্দ হলো একটা। আর ঠিক তখনই ঘরে ঢুকলো তৃপ্তি, কপালে ভাঁজ, ভ্রুয়ের মাঝখানে বাঁকানো। কি হলো, ভাঙচুর করতেছিস কেন? বিকেল কিছু বলল না। মগ হাতে কমফোর্টারটা টেনে শরীরে আষ্টেপৃষ্ঠে জোরালো। শীতে গায়ে কাঁপুনি দিচ্ছে তার। তৃপ্তি বসল। কি দরকার ছিল এসব করার? অযথাই নিজের কাল ডেকে আনলি। জানিস তো, ভাইয়া কেমন? বিকেল তাকালো, জল ভরা দু চোখে, ভেজা কণ্ঠে শুধালো, সবাই শুধু ভাইয়া ভাইয়া করিস। ভাইয়াই বেস্ট। সে যা করবে ওটাই ঠিক, সে ভুল বললেও ঠিক। যদি ঘোষণা দেয় সূর্য পশ্চিম দিক দিয়ে ওঠে তবে তোরাও তাই স্বীকার করে নিবি। আচ্ছা, ওই লোকের ভেতর আছেটা কি এমন? এত আদর, সোহাগ, আহ্লাদ তাকে করার কারণটা কি রে ভাই? সেই ছোট থেকে দেখে আসতেছি। উনি আমাদের সবার বড় ভাই না, আর বড় চাচার একমাত্র ছেলে, এ বাড়ির বড় ছেলে। আর আমরা কি, বানের জলে ভেসে আসা? আমিও তো আমার বাবার একমাত্র মেয়ে। কই, সে তো আমায় অত ভালোবাসে না, যতটা ভালো ওই ফালতু লোকটাকে বাসে। নাকি আমার মানেই দেখে আমার কোনো দামই নেই এ বাড়িতে? বিকেল স্তব্ধ হলো তৃপ্তি। বিকেল মন খারাপের চূড়ান্ত নিয়ে বলল, সত্যি বললে গায়ে লাগে না? আমার যদি মা থাকতো তাহলে কেউ আমায় এত হেলাফেলা করতে পারতো না। আর সেও যখন যা ইচ্ছা তাই করতে পারতো না। আজ যদি আমার জায়গায় তোকে এই শাস্তিটা দিত, মেজো মা কি তা মেনে নিত? আমার বেলায় কেউ কিচ্ছু বলেনি, বরং চুপ করে রইছে। এমনকি বাবাকে ফোন দিলাম, বাবাও উল্টো তার সাপোর্ট নিল। একদিন আমি এখাপ থেকে চলে যাব, অনেক অনেক দূরে। তারপর আর কোনোদিন ফিরে আসব না, কোনোদিন না।
কথা শেষ করেই মুখ গুজল হাঁটুতে। পাখির মতো ছোট্ট দেহখানা হাহাকারে কেঁপে উঠল ওর। তৃপ্তির বুকের ভেতরটা কেমন করে উঠল। বিকেল আর তার বয়সের খুব একটা ব্যবধান নেই, বড়জোর বছর দুয়েকের ছোট হবে সে। কিন্তু শৈশব থেকেই ওরা একে অপরের হাত ধরে বেড়ে উঠেছে। রক্তের সম্পর্কের চেয়ে ওদের মাঝে এক নিবিড় বন্ধুর বাঁধন, যেখানে তুই সম্বোধনেই সবটুকু নির্ভরতা লুকিয়ে থাকে। বিকেলের সব ছেলেমানুষি দুষ্টামি, সব গোপন ক্রাইমের খবর যেমন তৃপ্তির নখদর্পণে, তেমনি তৃপ্তির আকাশছোঁয়া স্বপ্ন আর আকাঙ্ক্ষার একমাত্র সাক্ষী এই বিকেল। তৃপ্তি জানে, বিকেলের ওই উচ্ছল হাসির আড়ালে এক বিশাল শূন্যতা প্রতিনিয়ত খা খা করে। যে শূন্যতা তৈরি হয়েছিল ওর জন্মের মাত্র 4 দিন পরেই। মাকে পাওয়ার আগেই মাকে হারিয়েছিল ও। সেই থেকে মাতৃহীন ওইটুকু শিশুকে নিজের বুকে পিঠে আগলে নিয়েছিলেন ওদের বিধবা ফুপু আইরিন। নিজের 2 ছেলে সৌম্য আর দীপ্রর সঙ্গে পরম মমতায় তিনি বিকেলকে গড়ে তুলেছেন এক জননী হয়েই। কিন্তু মুদ্রার উল্টো পিঠটাও বিকেলের জন্য ছিল বিষাক্ত। দাদি মেহেরজানের চোখে বিকেল কোনোদিন শিশু হয়ে উঠতে পারেনি, পেরেছে কেবল তকমা পেতে। বিকেলের মা ছিলেন মেহেরজানের আপন বোনের মেয়ে, তাই বোনের মেয়ের মৃত্যুটাকে তিনি কোনোভাবেই সহজভাবে নিতে পারেননি। তার ওপর ছোট চাচ্চুর ব্যবসা যখন হঠাৎ করে মুখ থুবড়ে পড়ল, মেহেরজান বিকেলের গায়ে পাকাপোক্তভাবে অলক্ষী সিল মেরে দিলেন। ওই নিষ্পাপ শিশুটিকে তিনি বিষাক্ত শুলের মতো দেখতে লাগলেন। সেই যে ভাঙন শুরু হয়েছিল সম্পর্কের, তা আজও জোড়া লাগেনি। মেহেরজানের সেই শীতলতা উপেক্ষা করে এই পরিবারে কেবলমাত্র বড় মা আর আইরিন ফুপুই বিকেলকে আগলে রাখেন ছায়ার মতো। তাদের অকৃত্রিম স্নেহটুকুই বিকেলের একমাত্র আশ্রয়, যেখানে ও নিজের অস্তিত্বের অধিকারটুকু খুঁজে পায়। তৃপ্তি এগিয়ে এসে ওর পিঠে হাত বুলিয়ে দিতে দিতে বুঝাতে লাগল, কাঁদিস না পাগলি। তোকে আমরা সবাই ভালোবাসি, অনেক ভালোবাসি। দাদি একটু অন্যরকম, জানিসই তো, আগেরকালের মানুষ। কিন্তু বড় মা, আমি, ফুপি, সবাই কি তোকে অবহেলা করেছি কোনোদিন? সৌম্য তোকে চোখে হারায়, মিশিটা একটু গম্ভীর, তাছাড়া স্বস্তি, দীপ্র তোকে ছাড়া ওদের খাবারও হজম হয় না ঠিক করে। যেখানে যা খাবে সব তোর জন্য নিয়ে আসবে। তুই বলতে ওরা অজ্ঞান। আর তুই যদি এভাবে কাঁদিস। বিকেল পাল্টা কিছু একটা বলতে নিতেই দরজা দিয়ে ধেয়ে এলো দীপ্র, স্বস্তি। জনের হাত মিষ্টির রসে মাখামাখি। দীপ্র হাত গড়িয়ে কোনই অবধি ছুঁয়েছে তা। বিকেলের দেখেই গা ঘিন ঘিন করে উঠল। স্বস্তি বলল, আপা, মিষ্টি খাও। বিকেল ধমকাল, কিসের মিষ্টি? আর এই দীপ্র, সুন্দর করে ধরতে পারিস না। হাতে পাতে মেখে কি বিচ্ছিরি অবস্থা। কাড়াকাড়ি করতে গিয়ে এমন হইছে। দীপ্র অপরাধী কণ্ঠে জানালো। কিসের মিষ্টি যে এত কাড়াকাড়ি করে খেতে হবে? বিকেল জানতে চাইতেন, স্বস্তি জবাবটা দিল, ভাইয়ার বিয়ের মিষ্টি। সৌম্য ভাইয়াকে দিয়ে আনালো। 5 কেজি, তোমার জন্য কালোটা আনছি, তুমি তো কালো পছন্দ করো। এই নাও। তোর মিষ্টির আমি। বিকেল উঠে এসে একদলা থুতু ফেলল মিষ্টির উপর। স্বস্তি ইয়াক করে হাত থেকে ফেলে দিল ওটা। বিকেল নিচে পড়া চ্যাপ্টা মিষ্টিটার উপর আরও এক দলা থুতু ছিটিয়ে তবেই শান্ত হল। হৃষ্টচিত্তে বলল, নে খা এবার রাক্ষসের বিয়ের মিষ্টি। রাক্ষসের সব যেমন ইউনিক, মিষ্টিও হতে হবে ইউনিক। থুতুওয়ালা মিষ্টি খা এবার। পারলে এটা ওর বউকে খাইয়ে দিয়ে আয় যা। বলবি ওর জামাই থুতু, দেখবি সোনামুখ করে খেয়ে নেবে খাটাস মেয়ে। তৃপ্তি ডাকল, বিকেল। বিকেল ঝামটা দিয়ে উঠল, কি? এখন প্লিজ তোর ওই লাভিং সুইটু ভাইকে নিয়ে কিছু বলিস না। প্লিজ, আই জাস্ট হেইট হিম। যদি পারতাম এই থুতু দেওয়া মিষ্টিটা তাকে গিলাইতাম। বুঝলি, মগজ ভর্তা বানিয়ে নিজে খেতাম। ছাদ থেকে ফেলে দিতাম। অথবা পিটিয়ে শরীরের হাড্ডি গুঁড়া গুঁড়া করতাম। কিলবিল করে কিছু একটা দৌড়ায় আমার শরীরে, ওই বদমাইশ হারামির নাম শুনলেই হা। বিকেল, পেছনে দেখ। তৃপ্তি কটমট করে বলল। শুনেই তাড়াতাড়ি মাথা ঘুরালো মেয়েটা আর সঙ্গে সঙ্গে জমে গেল। এই মানুষটা আবার দরজায় এসে দাঁড়িয়েছে। হাতে মিষ্টির প্যাকেট, হয়তো দিতে এসেছিল বা সামথিং। আচ্ছা, সে কি সব শুনে নিয়েছে? যদি নেয়, তবে এবার কি করবে? বরফ পানিতে 1 ঘন্টা কানে ধরে দাঁড়া করিয়ে রাখবে, নাকি এই থুতুওয়ালা মিষ্টিটা বিকেলকেই ধরে গেলাবে? ইয়া খোদা, লুকাও তুমি আমাকে, লুকাও কোথাও। ভেতরে ভেতরে বিস্ফোরিত হলো বিকেল। বাহির দিয়ে উত্তাপহীন, শান্ত। শুনল তৃপ্তি ফিসফিসিয়ে আওড়াচ্ছে, আসলেই তোর মতো পোড়া কপালি এ দুনিয়াতে আর একটাও আছে কি না সন্দেহ। বিকেল চাপা ঢোক গিলে ভয়টাকে খেতে চেষ্টা করল। বিকেল চটপট নিজের পেট চেপে ধরে আর্তনাদ শুরু করল, উফরে। উফ, আল্লাহ গো, ধরল রে। তৃপ্তি একদম ভড়কে গেল। অস্থির গলায় শুধাল, কি হলো রে? বিকেল।
ছুটে এল স্বস্তিও। আপা, কি হইছে তোমার? বিকেল নাক মুখ কুচকে যন্ত্রণায় কুকড়ে যাওয়ার মতো করে বলল, জানি না তো। হঠাৎ ধরল, একদম নাড়ি ছিঁড়ে আসছে। আল্লাহ রে! ও স্বস্তি, আমি বোধহয় আজ যাব রে। তৃপ্তি বিরক্তি আর উৎকণ্ঠা মেশানো গলায় বলল, আরে ধুর, আজাইরা কথা রাখো। স্বস্তি, মিষ্টিটা সরা নিচ থেকে। আর মপ এনে জায়গাটা মুছে ফেল, পিঁপড়া ধরবে। বিকেল, তুই চুপচাপ শো। ব্যথা কমলে আমায় একটা কল করিস, এসে খাবার দিয়ে যাব। উফ ফফ, তৃপ্তি রে, মরে গেলাম। বিকেলের চিৎকার তুঙ্গে। তৃপ্তি পরম মমতায় ওর হাত ধরে বলল, নে, বিছানায় শো। ওকে ধরে ধরে শুইয়ে দিল তৃপ্তি। পাশেই দাঁড়ানো দীপ্রকে হুকুম করল, দৌড় দিয়ে একটা গ্যাস্ট্রিকের ট্যাবলেট নিয়ে আয়, যা। দীপ্র কালবিলম্ব না করে তীরের বেগে বেরিয়ে গেল। রোদ্দুর দরজার কোণে দাঁড়িয়ে সবটা দেখছে গম্ভীর মুখে। স্বস্তি নিচটা পরিষ্কার করে বেরিয়ে যেতেই তৃপ্তি উঠল। বিকেলের গায়ের ওপর কম্বলটা বুক পর্যন্ত টেনে দিয়ে সে ঘরের বাতিটা নিভিয়ে দিল। বিকেল চোখ বন্ধ করে যন্ত্রণায় কাতরাচ্ছে তখনও। তৃপ্তি দরজায় এসে রোদ্দুরকে বলল, চলো ভাইয়া। রোদ্দুর শুধু একটা সংক্ষিপ্ত হু বলে হাঁটা ধরল। তৃপ্তি শেষবার পেছনে ফিরে বিকেলের নিথর শরীরের দিকে তাকিয়ে দরজাটা আলতো করে ভিড়িয়ে দিল। কিন্তু বারান্দায় পা রাখতেই তৃপ্তির ফোনটা টুং করে বেজে ওঠে। হোয়াটসঅ্যাপে নোটিফিকেশন। স্ক্রিনে তাকিয়ে তৃপ্তির চোখ ছানাবড়া। বিকেলের মেসেজ এসেছে, কেমন দিলাম? তৃপ্তি অবাক হয়ে সাথে সাথেই কল করল। ওপাশ থেকে বিকেলের খিলখিল হাসি ভেসে এল। কি রে, তুই না ঘুমাচ্ছিলি? বিকেল হাসতে হাসতে প্রায় গড়াগড়ি খাচ্ছে, কেমন খেলা দেখাইলাম দেখলি? বেঁচে গেছি হারবজ্জাতটার হাত থেকে। নাইলে আজকে কপালে যে কি ঝাড় ছিল, খোদা জানে। তৃপ্তি স্তব্ধ হয়ে গেল। তুই তুই এতক্ষণ অভিনয় করছিলি? তো আবার কি? আমার পেট কি যেন তেন নাকি যে হুটহাট কামড় দিয়ে ধরবে? আরে বাবা, আমার মতোই আমার পেটটাও একদম ইনোসেন্ট, বুঝছিস? এবার শোন, ভাত তরকারি যা আছে জলদি দিয়ে যা তো সোনা, পেটে ইঁদুর দৌড়াচ্ছে। তৃপ্তি লম্বা একটা শ্বাস ফেলে বলল, তুই না বিকেল। সত্যি একটা আপদ। একটা জিনিয়াস, তাই তো? থ্যাংক ইউ। এবার জলদি আয়। বাই। উম্মা। ফোনটা রেখে তৃপ্তি নিজের অজান্তেই হেসে ফেলল। এই মেয়েটা পেটে এত শয়তানি আর মুখে এত দুষ্টুমি নিয়ে রাতে কিভাবে যে ঘুমায়, তা কেবল বিধাতাই জানেন। দোতলার বিশাল ছাদটার চারপাশে পুরনো আমলের চওড়া সিমেন্টের রেলিং। থামগুলো মোটা আর শক্তপোক্ত। এই চওড়া রেলিংয়ে বসে নিচে পা ঝুলিয়ে দেওয়াটা এই বাড়ির ছোটদের এক চিরাচরিত অভ্যাস। সৌম্য এই মুহূর্তে ঠিক সেই ভঙ্গিতেই বসে আছে। শীতের ঝিরিঝিরি হাওয়া বয়ে যাচ্ছে চারদিকে। এ বছরের শীত যেন একটু অকালেই দলবল নিয়ে হানা দিয়েছে। কপালে এসে পড়া অবাধ্য চুলের কয়েকটা গোছা মৃদু বাতাসে উঠছে সৌম্যর, কিন্তু তার সেদিকে খেয়াল নেই। তার দৃষ্টি সুদূরে নিবন্ধ, মুখখানা একদম ম্লান, নিথর। পেছনে অনেকক্ষণ যাবৎ মূর্তি হয়ে দাঁড়িয়েছিল রোদ্দুর। হাতের আঙুলের খাজে জ্বলন্ত সিগারেট। নিকোটিনের গাঢ় ধোঁয়াটা ফুসফুসে টেনে নিয়ে সে শূন্যে ছড়িয়ে দিল। শেষ টান দিয়ে ফিল্টারটুকু ছাদের এক কোণে ছুঁড়ে ফেলে সে সামনে এগিয়ে এল। পায়ের শব্দে সৌম্যর সম্বিত ফিরল। ঘাড় ফিরিয়ে রোদ্দুরকে দেখামাত্রই তার চোখ দুটি আতঙ্কে বড় বড় হয়ে উঠল। মুহূর্তের মধ্যে সৌম্যর মসৃণ কপালে ভাঁজ পড়ল, চোয়াল শক্ত হয়ে এল তার। সে তড়িৎবেগে রেলিং থেকে উঠে দাঁড়িয়ে ধরা গলায় ডাকল, ভাই। নেমে আয়। রোদ্দুরের কণ্ঠস্বর বরফের মতো শীতল, কিন্তু তাতে একটা অমোঘ আদেশ মেশানো। বিনা বাক্য ব্যয় সৌম্য রেলিং ছেড়ে নিচে নেমে এল। সামনে আসতেই রোদ্দুর দেখল, এই কনকনে শীতেও সৌম্যর কপালে মুক্তোর দানার মতো বিন্দু বিন্দু ঘাম জমছে। ছেলেটা যে প্রচণ্ড মানসিক অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছে, তা বুঝতে বাকি রইল না রোদ্দুরের। মনে মনে ভাবল থাকাই তো উচিত, আকাম ঘটানোর আগে পরিণতির কথা মনে থাকলে আজ এই পরিস্থিতি হতো না। রোদ্দুর কিছু না বলে সপাটে সৌম্যর হাত টেনে ধরল। সিঁড়ির দিকে পা বাড়াতেই সৌম্য মোচড়াতে শুরু করল। এক অজ্ঞাত আশঙ্কায় তার কণ্ঠস্বর কাঁপছে। না ভাই, আমি নিচে যাব না। আমায় ছেড়ে দাও। বড় বাবা আমাকে আমাকে মেরেই ফেলবে আজ। রোদ্দুর থমকে দাঁড়ালো। তীক্ষ্ণ চোখে সৌম্যর দিকে তাকিয়ে শান্ত গলায় শুধাল, আমাকে কি মেরে ফেলেছে? সৌম্য উসখুস করে মাথা নাড়ল, বিড়বিড় করে বলল, তুমি তো তার। বাকিটুকু আর তাকে শেষ করতে দিল না রোদ্দুর। মাঝপথেই কথা কেড়ে নিয়ে বলল, হ্যাঁ, আমি তার আপন ছেলে, আর তুই তার ভাইয়ের ছেলে। সম্পর্কে তফাতে থাকতে পারে সৌম্য, কিন্তু হৃদয়ের জায়গায় পার্থক্যটা কোথায়? আর যা করেছিস, তার মুখোমুখি তো তোকেই হতে হবে। আমি বাইরে থেকে কতটুকু আগলে রাখব তোকে? সৌম্য মাথা নিচু করে রইল। একটা নিঃশব্দ নিস্তব্ধতা নেমে এল তাদের মাঝে।
রোদ্দুর এবার একটু নরম হলো। সৌম্যর কাঁধে হাত রেখে নিচু স্বরে বলল, ভয় পাস না, কিছু হবে না। যা করার আমি ম্যানেজ করে নেব। তুই শুধু নিচে আয় আর সত্যিটা স্বীকার করে নে। সেটুকুর হিম্মত অন্তত রাখো, ঠিক আছে? সৌম্য একবার কাপা চোখে রোদ্দুরের দিকে তাকালো। তার মৌনতায় সম্মতির আভাস ছিল কি না বোঝা গেল না, তবে সে আর জোর করল না। রোদ্দুরের পাশে দাঁড়িয়ে যন্ত্রচালিতের মতো সে নিচে নামার সিঁড়ির দিকে পা বাড়াল। এই বাড়ির নকশাটা বেশ অদ্ভুত। 3 দিক দিয়ে 3টে দালান উঠে গেছে, আর তাদের বুক চিরে মাঝখানে পড়ে আছে এক চিলতে উঠান যেটাকে এই বাড়ির অঘোষিত হলঘর ও বলা চলে। দিনের বেলা সেখানে কাপড়ের মেলা বসে, বিকেলে পার্টি বিছিয়ে গালগল্পে মেতে ওঠে বাড়ির নারী মহল। এমনকি ছোটখাটো সালিশ বিচারও জমে ওঠে ওই চত্বরেই। কিন্তু আজ উত্তুরে হাওয়ার দাঁত বসানো কামড় থেকে বাঁচতে বিচারসভা বসল ঘরের ভেতরেই। বড় কর্তা উমেদ মির্জার বিশাল শয়নকক্ষেই আজ সবার ডাক পড়েছে। বেচারা উমেদ মির্জা, ছেলে হুট করে এক অচেনা অজানা মেয়েকে বিয়ে করে ঘরে তুলে এনেছে, অথচ এতক্ষণ তিনি রা করার সময় পাননি। সারাদিন বাইরের কাজের চাপে মাথার ঘাম পায়ে ফেলতে হয়েছে। অবশেষে বিশ্রামের প্রাক্কালে তিনি আসর বসিয়েছেন, কোনো সমস্যা মাথার ওপর ঝুলিয়ে রেখে নিশ্চিন্তে ঘুমানোর মানুষ তিনি নন। সব ঝামেলা আজ রাতের অন্ধকারেই মিটিয়ে ফেলতে চান তিনি, যেন ভোরের আলোটা অন্তত স্বচ্ছ হয়। ঘরের ঠিক মাঝখানে আদিবাকে বসানো হয়েছে একলা একটা কাঠের চেয়ারে। মেহেরজানের হাতটা শক্ত করে ধরে রাখা সত্ত্বেও মেয়েটা থরথর করে কাঁপছে। প্রৌঢ়া মেহেরজান যদিও বারবার সাহস দিচ্ছেন, তবু আদিবার বুকের ভেতরকার তোলপাড় থামছে না। সে বারবার অবাধ্য চোখে এদিক ওদিক তাকাচ্ছে। রোদ্দুর আর সৌম্যকে খুঁজছে সে। ওরা না এলে কি এই বিচারকার্য এভাবেই চলবে? উমেদ মির্জা পাথরের মতো স্থির হয়ে বসে রইলেন। তিনি তাদের জন্যই অপেক্ষা করছিলেন। অবশেষে রোদ্দুর আর সৌম্য ঘরে ঢুকল। সৌম্যর ঘাড়টা অপরাধীর মতো নুয়ে আছে মাটির দিকে, আর তার বিপরীত মেরুতে রোদ্দুর বুক চিতিয়ে অত্যন্ত ধীরস্থিরভাবে ভেতরে ঢুকল সে। যেন কিছুই হয়নি, এমন এক নির্লিপ্ততা ভঙ্গিতে সৌম্যর হাত ছেড়ে দিয়ে রোদ্দুর গিয়ে বসল ঠিক বাবার পাশের খালি জায়গাটিতে। সেখানে বসে ঘরের নিস্তব্ধতা ভেঙে ভারী গলায় রোদ্দুর ঘোষণা করল, বাবা, শুরু করুন। উমেদ মির্জা কিছুক্ষণ স্থির চোখে ছেলের দিকে তাকিয়ে রইলেন। ঘরের প্রতিটি কোণ থেকে তখন এক অদ্ভুত নীরবতা চুইয়ে পড়ছে। মির্জা সাহেব প্রথম প্রশ্নটি করলেন অত্যন্ত সরাসরি, মেয়ের পরিচয় কি? রোদ্দুর বিন্দুমাত্র বিচলিত না হয়ে শান্ত স্বরে জানালো, ভালো বংশের মেয়ে বাবা। পরিবারে মা বাবা আর 2 ভাই আছে। বড় ভাই টেলিকম কোম্পানিতে ভালো চাকরি করেন, ছোট ভাইটা এখনো পড়াশোনা করছে। আর আদিবা কিছুদিন আগেই ইন্টারমিডিয়েট কমপ্লিট করেছে। ইন্টার? মির্জা সাহেবের ভুরু কুঁচকে গেল। মুহূর্তের মধ্যে তার কণ্ঠের পারদ চড়ে গেল শক্তমে, এত ছোট একটা মেয়ের সাথে তুমি জোড়ালে কেমন করে রোদ্দুর? আমার অমতে আমার বাড়িতে এরকম বেশরম কাজ করার আস্পর্ধা তুমি পেলে কোথায়? এই শিক্ষায় তোমার বাবা তোমাকে বড় করেছিল? জবাব দাও। মির্জা সাহেবের সেই বজ্রগম্ভীর গর্জনে পুরো ঘর কেঁপে উঠল। আদিবা ভয় কুকড়ে গিয়ে পাশে বসে থাকা মেহেরজানের হাতটা হাড়ভাঙা জোরে চেপে ধরল। রেহনুমা বেগম মুখে আঁচল চেপে অঝরে কাঁদছেন, স্বামী আর সন্তানের এই মুখোমুখি লড়াই তিনি সইতে পারছেন না। অথচ রোদ্দুর নির্বিকার, যেন এক পাথুরে মূর্তি। উমেদ মির্জা আবারও চিৎকার করে জানতে চাইলেন, উত্তর দাও বেয়াদব। তোমায় কি এই আদব কায়দা শিখিয়েছিলাম আমি? রোদ্দুর এবার মুখ তুলল, স্থির এবং জোরালো গলায় বলল, বিয়েটা আমি করিনি বাবা। কথাটা ঘরের প্রতিটি মানুষের কানে যেন কোনো বোমার মতো ফাটল। ঘরে উপস্থিত প্রতিটি সদস্য, এমনকি মেহেরজানও স্তব্ধ হয়ে গেলেন। উমেদ মির্জা কপাল কুঁচকে তাকিয়ে রইলেন ছেলের দিকে। রোদ্দুর এবার সৌম্যর দিকে ইশারা করে বলল, হ্যাঁ, আমি বিয়ে করিনি। আদিবা আমার স্ত্রী নয়, ও সৌম্যর বিয়ে করা বউ। আমি ওকে আগলে রাখতে এতক্ষণ সব দায় নিজের ঘাড়ে টেনেছিলাম। সৌম্যর মা আইরিন এবার চিৎকার করে উঠলেন, এসব কি বলতেছ রোদ আব্বা? নিজের দোষ ঢাকতে তুমি আমার পোলার নামে বদনাম দিতেছ কেন? কাউকে মিথ্যে অপবাদ দেওয়া আমার স্বভাবে নেই মেজো মা। রোদ্দুর শীতল চোখে লতার দিকে তাকিয়ে বলল, আদিবাকে আমি বিয়ে করিনি, করেছে আপনার বড় ছেলে সৌম্য। ও আদিবার ব্যাচমেট। বিশ্বাস না হলে নিজের ছেলেকে জিজ্ঞেস করে দেখুন। আইরিন যেন হিতাহিত জ্ঞান হারিয়ে ছেলের দিকে তেড়ে গেলেন। কিন্তু উমেদ মির্জা হাত তুলে তাকে থামিয়ে দিলেন। গম্ভীর গলায় বললেন, আমার সামনে ছেলেমেয়েদের গায়ে হাত তোলার আস্পর্ধা এ বাড়িতে কারো নেই আইরিন। কিন্তু ভাইজান, রোদ যদি সত্যি বলে থাকে, তবে এর বিচার আমি করব। তুমি মা হিসেবে শাসন করতে পারো, কিন্তু আমার সামনে মারধর আমি পছন্দ করি না। সৌম্য, এদিকে আয়। সৌম্য স্থির হয়ে দাঁড়িয়ে রইল।
ভয়ে তার শরীর কাঁপছে, ঘাড়টা এতটাই নুয়ে পড়েছে যে বুক পর্যন্ত ঠেকেছে। উমেদ মির্জা দ্বিতীয়বার ডাকলেন, কি হলো? তোকে ডাকলাম তো, এদিকে আয়। রোদ্দুর সৌম্যকে সাহস দিয়ে বলল, আয় এদিকে। কিচ্ছু হবে না। সৌম্য আর চোখে একবার আদিবার দিকে তাকালো। তারপর ধীর পায়ে লতা বেগমকে পাশ কাটিয়ে উমেদ মির্জার মুখোমুখি দাঁড়ালো। উমেদ মির্জা তীক্ষ্ণ দৃষ্টিতে ভ্রাতুষ্পুত্রের দিকে তাকিয়ে শুধালেন, তুই কি ওকে বিয়ে করেছিস? সৌম্য নিরুত্তর। মির্জা সাহেব আবারও বললেন, উত্তর দে সৌম্য। এতগুলো মানুষ না ঘুমিয়ে তোর জন্য বসে আছে। ওই মেয়েটা কার স্ত্রী? তোর না রোদের? আমার। কণ্ঠস্বর কাঁপছে তার। উমেদ মির্জা দীর্ঘশ্বাস ফেলে বললেন, এত তাড়াহুড়ো কেন করলি? পড়াশোনা করছিলি, আমাদের অন্তত জানাতি। আমরা বড়রা একটা সিদ্ধান্ত নিতাম। তোদের কি এখন ঘর সংসার করার বয়স হয়েছে? সৌম্য এবার ফুপিয়ে কেঁদে ফেলল। কান্নার মাঝেই সে বলতে লাগল, আসলে চাচ্চু, আদিবা আমার সাথেই পড়তো। এসএসসিতে টাইফয়েড হওয়ায় ও 2 বছর পরীক্ষা দিতে পারেনি, আমি ওর চেয়ে এগিয়ে গেলাম কিন্তু যোগাযোগটা ছিল। ওর এইচএসসি শেষ হওয়ার পরেই ওর পরিবার বিয়ের জন্য উঠেপড়ে লাগল। প্রবাসী এক ছেলের সাথে সামনের সপ্তাহেই বিয়ে ঠিক। এদিকে আদিবা আমাকে ছাড়া কাউকে বিয়ে করবে না, এমনকি ও কয়েকবার আত্মহত্যার হুমকিও দিয়েছিল। আমি আর কোনো উপায় না দেখে ওকে বিয়ে করে ফেলি। একটু দম নিয়ে সৌম্য আবার বলল, বিয়ে তো করলাম, কিন্তু ঘরে কিভাবে জানাবো সেই ভয়ে রোদ ভাইকে সব বললাম। ভাইয়াই বাইরের থেকে ওকে নিয়ে এল। সবাই ধরে নিল আদিবা ভাইয়ার স্ত্রী। আমি যখন দেখলাম কেউ চিৎকার চেঁচামেচি করছে না, তখন ভাইয়াকে বলেছিলাম এখন চুপ থাকতে। আগে তোমার সাথে একা কথা বলে শান্ত করতে। কিন্তু ভাইয়া বলল, যা জানানো হবে সবার সামনেই জানানো হবে। আমিও ভেবে দেখলাম, যা করে ফেলেছি তা থেকে ফেরার পথ নেই। তুমি চাইলে রে ফেলো চাচু, কিন্তু রাগ রেখো না। বাবা না থাকলেও তুমি তো আমাদের নিজের সন্তানের মতোই আগলে রেখেছ। তুমি রাগ করলে আমার খুব কষ্ট হবে চাচু, খুব কষ্ট হবে। সৌম্যর শেষ কথাগুলো কান্নায় ভেঙে পড়ল। ঘরের গুমোট ভাবটা এবার এক বুকচাপা দীর্ঘশ্বাসে পরিণত হল। উমেদ মির্জা এক দৃষ্টে সৌম্যর দিকে তাকিয়ে রইলেন, তার চোখে তখন রাগের বদলে এক বিষণ্ণ বিস্ময়। আদিবা উঠে এলে পর্যায়ে। হঠাৎ করেই একগাদা সাহস সঞ্চয় করেছে সে। সরাসরি গড়িয়ে পড়ল উমেদ মির্জার পায়ের উপর। হাতে পা দুটো আঁকড়ে ধরে কেঁদে চলল অনবরত। ফোপানো সুরে বলতে লাগল, আমায় ক্ষমা করবেন। আপনার বাড়িতে আমি এভাবে আসতে চাইনি। বিশ্বাস করুন বড় চাচা, উপায় না পেয়ে আমরা এরকম একটা কাজ করতে বাধ্য হয়েছিলাম। মির্জা সাহেব ধরে তুললেন আদিবাকে, সোজা করে বললেন, তোমার বাসায় জানিয়েছিলে? আদিবা ঘাড় নাড়ল, জানিয়েছিলাম তো। তারা কিছুতেই মানল না। আমার ফোন কেড়ে নিয়ে আমায় রুম লক করে ফেলেছিল এক প্রকার। জোর করেই বিয়েটা দিয়ে দিত, বুঝতে পেরেই আমি উপায় না পেয়ে এভাবে বেরিয়ে আসি। জটিল করলে তোমরা ব্যাপারটা। সৌম্য যদি আমাকে জানাতো, আমি তোমার পরিবারে কথা বলতাম। আমার কথা নিশ্চয়ই তারা ফেলতো না। সৌম্যকে তারা দেখেছে, ওর বংশ, ওর পরিবার তো দেখেনি। আদিবা মাথানত করে চুপ করে রইল। সৌম্য নাক টানছে দেখে উমেদ মির্জা বিরক্ত হয়ে বললেন, চোখ মুছে ঘরে যা। যা করার করেই ফেলছিস। এখন আর কেঁদে কি হবে? তুমি আমার উপর রেগে নেই তো চাচ্চু? ঘরে যা বউকে নিয়ে। আইরিন আদিবাকে তুলে নিয়ে সৌম্যকে সাথে করে বেরিয়ে গেল ঘর ছেড়ে। লতা যাওয়ার সময় তাকে ডেকে জানিয়ে দিলেন উমেদ, ওমরকে জানানোর দরকার নেই এখন। চিন্তায় থাকবে এসব নিয়ে। ওই দেশে এমনিতেই ঝামেলায় আছে বেচারা। তুমি আবার এসব জানিয়ে অতিরিক্ত টেনশন দিও না লতা। লতা, আচ্ছা ভাইজান, বলে তৃপ্তি, স্বস্তিকে নিয়ে বেরিয়ে গেল। রয়ে গেল রেহনুমা, রোদ্দুর আর উমেদ। বিকেল এসে উকি দিল এমন সময়ে। মেহেরজান তাকে দেখেই খেকিয়ে উঠলেন, কি রে ছেড়ি, তোর এই নাকি? এত রাইত হইছে, টইটি না কইরা যাইয়া ঘুমা যা। উফ বুড়ি, যাইতেছি, একটু দেখতে আসছি। দেখা লাগবো না, ভাগ এখান থেইকা। একটা কথা বললে শুনোস না। অলক্ষীর ঘরের অলক্ষী। যেইনে মুখ দেয়, ওইনে অভিশাপ লাইগা যায়, যা ভাগ। বিকেল মুখ ভোতা করে বেরিয়ে গেলে তার পেছনে পেছনে মেহেরজানও বেরোলেন। রোদ্দুর উমেদ মির্জাকে বলল, উনি সবসময় বিকেলকে আজেবাজে কথা শোনায় কেন বাবা? আপনি কিছু বলতে পারেন না? উমেদ মির্জা উঠে জানালা আটকাতে লাগলেন ঘরের, বাদ দে, বয়স্ক মানুষ, কদিনই বা বাঁচবে। তাই বলে যা খুশি তাই বলবে সবসময়? ওসব বাদ দিয়ে তুই নিজের ঘাড়ে এসব টানতে গেলি কেন আব্বা? তুই জানিস, আমি সন্ধ্যা থেকে কোনো একটা কাজে মন বসাইতে পারি নাই। রোদ্দুর একটু নরম হলো, বলল,
আমার নাম জুড়লে বাড়ির সবাই চুপচাপ থাকবে বলেই আর কিছু বলি নাই। আর আমি ঘরে আসার সাথে সাথেই সবাই ধরে নিয়েছিল ও আমার স্ত্রী, তাই আমিও চুপ করেছিলাম। এরপর থেকে এরকমটা করবা না আব্বা। আমি বয়স্ক মানুষ, আমার হাঁটতে কখন কি হয়। রোদ হেসে বলল, কিচ্ছু হবে না। আপনি এখনো অনেক শক্ত আছেন। এত বড় সংসারটার মাথা হয়ে আছেন। আপনার কিচ্ছু হবে না। আমাকে নিয়ে আপনার যত স্বপ্ন, যত ইচ্ছা সব পূরণ হওয়া দেখবেন আপনি। সত্যি আব্বা, আপনি যা চাইবেন আমি তাই করব সবসময়, কথা দিয়েছি না? বুঝলে রেহনুমা, এরকম সোনার টুকরা ছেলে দিয়েছো আমাকে, তার জন্য তোমাকে শতবার ধন্যবাদ জানালেও কম হবে। রেহনুমা অল্প একটু হাসলেন। হঠাৎ করেই তার কপালে কয়েকটি চিন্তার রেখা পড়ল। মায়ের গন্ধ কেমন হয়, জানেন না বিকেল, খুব ইচ্ছে করে মাঝে মাঝে আহ্লাদি হয়ে চিতিয়ে পড়তে মায়ের কোলে। স্কুল থেকে বাড়ি ফিরেই ব্যাগ, মোজা, পানির বোতল সোফায় ছুঁড়ে ফেলে চিৎকার করে মা মা বলে ডাকতে। কলেজ থেকে এসে ক্লান্ত, দিশেহারা, অসহায় হয়ে মায়ের বুকের উপর ঝাঁপিয়ে পড়তে। জ্বর কিংবা অসুস্থে পাশে বসে সেই মানুষটা মাথায় পানি দিয়ে দিক জিজ্ঞেস করুক, বাবু, কি খাবি, কি খেতে মনে চায়, বল মাকে, যা বলবি মা তাই বানিয়ে দিব। অথবা হাজারটা নালিশ জমিয়ে মাকে জানাতে, ও মা জানো, আজও আমাকে এটা বলেছে, ও আমার সঙ্গে এটা করেছে, জানো মাও খুব খারাপ। তুমি কিন্তু ওকে বকে দেবে। ও মা সামনের শুক্রবার বিরিয়ানি রাঁধলে ওকে দেবে না, খবরদার। বিকেল একা একাই বিছানায় শুয়ে গুটিসুটি দিয়ে যায়। কম্বলের নিচে ওর একটুখানি দেহটা কুকড়ে কেঁপে কেঁপে ওঠে। কাঁদে মেয়েটা, হাতে খামচে ধরে পাশ বালিশ, একা একাই গুনগুনিয়ে ডাকে, মা, মা, কোথায় চলে গেলে? মা। ওই উত্তরে সাড়া দেয় না কেউ। জানে, কেউ দেবেও না কোনো দিন, কত রাত মায়ের সান্নিধ্য পাবার তৃষ্ণায় গুমরেছে ও। কত প্রহর কাটিয়েছে নীরবে নিভৃতে কেঁদে কেটে একাকী। কান্নার বেগ বাড়ে, কণ্ঠ রুদ্ধ হয়ে আসে, নাক দিয়েও পানি ঝরে মেয়েটার। হাতে আরো শক্ত করে জড়িয়ে নেয় বালিশটাকে, ডুবে যায় ওর অতল গহ্বরে, জড়ানো গলায় কিছু একটা বিড়বিড় করতে করতে একসময় হারিয়ে যায় ঘুমের গহীন দেশে। সেখানেও যদি মায়ের সঙ্গে দেখা হতো। রাতের মধ্য প্রহর কাটছে, ঘড়ির কাঁটায় টিকটিক করে এগিয়ে চলছে সময়। চারদিক স্তব্ধ, অন্ধকার, নিগুড় রজনী। একটা পিন পড়ার শব্দও নেই কোথাও। এমন সময়ে একদম নিঃশব্দেই ভেড়ানো দরজাটা হা করে খুলে গেল এক চিলতে, ভেতর দিয়ে ছো মেরে ঢুকল কেউ। আবার দরজাটা চাপিয়ে দিল ধীর হাতে। আস্তে হেঁটে এগিয়ে গিয়ে বসল বিছানার উপর। মেয়েটা ঘুমুচ্ছে জোরসর হয়ে, বুকের উপর দিয়ে কম্বল সরে গেছে, নিচ দিয়ে পায়ের পাতা বেরিয়ে এসেছে। বেড সাইড টেবিল ল্যাম্পের হালকা নীল আলোয় তার ঘুমন্ত মুখখানাই দেখাচ্ছে কোনো স্বর্গের অপ্সরীর মতো। কোনো ভান নেই, কোপটতা নেই, একগাদা সরলতায় স্নিগ্ধ তরল মুখখানি, হাতের আজলায় ভরে চুমু খেতে ইচ্ছে করে রোদ্দুরের। বুকের ছাতি শুকিয়ে যায় হঠাৎ। খেয়াল করে চোখের কার্নিশ ভেজা এখনো, কাঁদছিল মেয়েটা। অসহায় লাগে রোদ্দুরের, খালি খালি হয় মাঝখানটা। কেন কাঁদে বোকা মেয়েটা? ও কি জানে না, রোদ্দুর মির্জা ওর কান্না সহ্য করবার মতো শক্তিশালী হয়ে ওঠেনি এখনো। একটা হাত আলতো করে রাখে কপালে। চমকে ওঠে। বিকেল ঘুমের ঘোরেই গোঙালো। মেয়েটার গা জ্বরে পুড়ে যাচ্ছে। দরজায় ২-৩ বার টোকা পড়তেই তৃপ্তি ঘুম ভাঙা চোখে উঠে এলো। দরজা খুলে রোদ্দুরকে দেখতে পেয়ে ভারী অবাক হলো। চোখ খচলে বলল, ভাই। পেছনে ফিরে ঘুমন্ত স্বস্তিকে এক নজর দেখে নিয়ে দরজাটা ভিড়িয়ে নিজে বাইরে বেরিয়ে এলো। শুধালো, এত রাতে তুমি? কিছু হয়েছে? মাথা নাড়ল রোদ্দুর, ওর অনেক জ্বর। একটু থাক ওর সঙ্গে। কার? বুঝতে না পেরে প্রশ্নটা করল তৃপ্তি। রয়েসয় জবাব দিল ছেলেটা, বিকেলের। তৃপ্তি এবার অসম্ভব রকমের বিস্ময় নিয়ে তাকালো রোদ্দুরের দিকে। চোখের পাপড়ি ঝাপটে ২-৩ বার পলক ফেলল। রোদ্দুর মিয়ে গেল অস্বস্তির কাঁটায়। উসখুস করে নিজেই যেন নিজেকে বলল, যাচ্ছিলাম ওপাশ দিয়ে, তখন গোঙানোর আওয়াজ শুনে ঢুকে দেখি জ্বরে কাতরাচ্ছে। তাই তোকে ডাকতে এলাম। আচ্ছা, ঠিকঠাক বিশ্বাস করল কি না তৃপ্তি, বোঝা দায়। তবে আর কিছু জিজ্ঞেস করল না। শান্ত মুখে জানালো, তুমি ঘুমুতে যাও, আমি ওর কাছে থাকব। চিন্তার কিছু নেই। থ্যাংক ইউ, ছোট করে বলল রোদ্দুর। চলে যাওয়ার জন্য পা বাড়াতে গেলে তৃপ্তি আবার বলে উঠল, তবে এভাবে এত রাতে হাঁটাহাঁটির অভ্যেসটা বদলে ফেলো ভাই। বড় বাবা জানলে খুব একটা পছন্দ করবেন না কিন্তু। রোদ্দুর শুনল, কিছুই বলল না। চুপ করে চলে গেল নিজের ঘরের দিক। তবে মন পড়ে রইল ওই ঘরে, বিকেলের কাছে মেয়েটার পাশে বাকি রাতটুকু বসে থাকবার অধিকার কেন যে তার নেই।
এই মেয়েটাকে নিজের করে, একান্তই নিজের করে পাবার যে গোপন স্বপ্নজাল নিজের বুকের মধ্যিখানে এঁকেছে সে, তা কি কোনোদিন আদৌ পূরণ হবে? রোদ্দুর মাথা ঝেড়ে ভাবনাটাকে ঠেলে বের করে দেওয়ার চেষ্টা করল। বুকের ভেতরটা শুকিয়ে এতটুকুন, ঘরে গিয়েই আগে পানি গিলল গ্রোগাসে। তাতে যদি একটু তৃষ্ণা মেটে। মিটবে কেমনে? এ তৃষ্ণা যে অন্য কাউকে কাছে পাবার আজন্ম তৃষ্ণা। শীতের ছোট দিনগুলো বড় দ্রুত ফুরিয়ে যায়। যখন বিকেলের ঘুম ভাঙল, তখন বাইরের আকাশজুড়ে ধূসর কুয়াশার এক নিরেট চাদর। সূর্যটা অনেক আগেই সেই মেঘের আড়ালে মুখ লুকিয়েছে। উত্তুরে হাওয়া ততক্ষণে তার ধারালো দাঁত বসাতে শুরু করেছে ধরণীর বুকে, জানালার পাশ দিয়ে বয়ে যাওয়া বাতাসের শনশন শব্দে এক রুক্ষ, শুষ্ক হাহাকার। বিকেল অনেকক্ষণ মূর্তির মতো বিছানায় বসে রইল। মাথাটা অসম্ভব ভারী হয়ে আছে, যেন ভেতরে কেউ পাথরের বোঝা চাপিয়ে দিয়েছে। সারা শরীরে রাজ্যের অসহ্য ব্যথা, মনে হচ্ছে বিষপিঁপড়ের দলহারের মজ্জার ভেতর কামড়ে ধরছে অবলীলায়। মগজে ভেতরটা ভোঁতা, অসার, নিজেকে খুব দিশেহারা আর শূন্য লাগছে ওর। ঘরের ভারী পর্দাগুলো টানা থাকায় বাইরের আলো ঠিক ধরা যাচ্ছে না। বিকেল কিছুতেই মেলাতে পারছে না এটা কোন বেলা, ভোর নাকি সন্ধ্যা। কতক্ষণ ঘুমিয়েছে সে, কেউ কি একবারও তাকে ডাকতে আসেনি? অজস্র প্রশ্ন আর নিজস্ব ভাবনায় যখন বিকেলের মস্তিষ্ক আরও ভারাক্রান্ত, ঠিক তখনই দরজার কবজা ঘুরে গেল। ঘরে ঢুকলেন আইরিন ফুপু, তার হাতে এক থালা ধোয়া ওঠা ভাত। ফুপুকে দেখে বিকেল সব ক্লান্তি ঝেড়ে ফেলে একটা কাচুমাচু হাসি দেওয়ার চেষ্টা করল। সহাস্য বদনে জিজ্ঞেস করল, এটা কোন বেলা গো ফুপ্পি? রাত হয়ে গেল নাকি? আইরিন ভ্রু কুঁচকে ওর দিকে তাকালেন। তারপর খাটের পাশে ভাতের থালাটা রেখে বললেন, বাপরে বাপ, কথা শুনে তো মনে হচ্ছে মহারানীর হুঁশ ফিরেছে। পুরোপুরি সুস্থ হয়েছিস তবে? বিকেল অবাক হয়ে শুধাল, কেন? আমার আবার কি হয়েছিল? ও মা, মনে নেই, জ্বরে যে তুগলকি কাণ্ডটা করলি কাল রাত থেকে। 2বার বমি করে ভাসিয়ে দিলি সব। একবার তো আমার গায়ের ওপরেই। আর সারাটা সময় কি সব আবোলতাবোল বকছিলি খোদা মালুম। একটু থেমে বিকেলের চোখের দিকে তীক্ষ্ণ নজর দিলেন, আচ্ছা, এই উদয় ছেলেটাকে রে? সারা রাত উদয় করে অস্থির হয়েছিলি? কার সাথে লটরপটর শুরু করলি সবার আড়ালে, বলতো? কথাটা শোনামাত্রই বিকেলের মেরুদণ্ড দিয়ে একটা ঠান্ডা স্রোত বয়ে গেল। লজ্জায় আর আতঙ্কে সে তড়িঘড়ি দাঁত দিয়ে নিজের জিভ কামড়ে ধরল। উদয় ওর ক্লাসমেট, গায়ের রং যেমন ধবধবে ফর্সা, চেহারাটাও মাশাআল্লাহ। বিকেলের ক্রাশ লিস্টের একদম শুরুর দিকেই ওর নাম। জ্বরের ঘোরে অবচেতন মনে ছেলেটার নামই তবে ফাঁস করে দিয়েছে সে। ইস, ফুপু এখন কি না কি ভাবছেন? বিকেল হরবর করে নিজেকে সামলানোর চেষ্টা করল। উমম, না ফুপ্পি, তুমি যা ভাবছ তেমন কিছু না। ও আমার স্রেফ ফ্রেন্ড। আমরা একসাথে কোচিং ক্লাস করি তো, তাই হয়তো নামটা মুখ দিয়ে চলে এসেছে। আইরিন তবু বিশ্বাস করতে পারলেন না। ভ্রু কুঁচকে সন্দিহান গলায় বললেন, সত্যি তো? কথাবার্তায় তো তা মনে হলো না। যেভাবে উদয়কে ডাকছিলি, ছি ছি, আজকালকার ছেলেমেয়েরা সত্যিই সব আপডেট ভার্সন। আমাদের ধরাছোঁয়ার বাইরে তোরা। আমার এক ছেলে কোথা থেকে কাকে ধরে এনে বিয়ে করে সংসার পেতেছে ও নিয়েই আমি অস্থির। তুই আবার এমন কিছু করে বসিস না মা। তোকে আর দীপ্রকে নিয়েই আমার এখন শেষ ভরসা। বিকেল এগিয়ে এসে আইরিনের হাত ধরে তাকে বিছানায় বসিয়ে নিজে মাথাটা কোলের ভেতর ঢুকিয়ে শুয়ে পড়ল। আইরিন ওর চুলে বিলি কাটতে লাগলেন। ধীর গলায় জানতে চাইলেন, শরীরটা ভালো লাগে বাবু? হুম, উঠে হাত মুখ ধুয়ে নে, ভাত খাবি না? খাবো ফুপ্পি। হঠাৎ করেই অন্যমনস্ক হলেন আইরিন, বলতে লাগলেন, সৌম্যটা কি করলো বলতো বাবু? আমার তো মাথায় ঢোকে না। ভালোই তো পড়ছিল, ওকে বাইরে পাঠাবো এই নিয়ে কত স্বপ্ন দেখলাম আমি। এরকম একটা কিছু করতে পারে, আমার কল্পনাতেও আসেনি ঘুণাক্ষরে। কি যে করি আমি? বিকেল উঠে বসে মুখোমুখি হলো, মেনে নাও ফুপ্পি। তাহলে পক্ষই ভালো থাকবে। সৌম্য ভাইয়া খুব ভালো ছেলে। আমার ভাই হিসেবে বলছি না, তার ভেতর ছেলে হিসেবেও গুণাবলী দারুণ কিন্তু। আজকাল সবাই মোবাইল, ফেসবুক এসবে মজে থাকে, সেখানে ভাইয়া সবসময় পড়াশোনা নিয়ে সিরিয়াস, ফ্যামিলিকে টাইম দিতে সর্বদা প্রস্তুত, কোনো বাজে আড্ডা নেই, বাইরে অকারণে যাওয়াটাও পছন্দ করে না। সে যেহেতু এমন একটা কাজ করেছে তখন নিশ্চয়ই চাপটা অতিমাত্রায় ছিল। তুমি তো তার মা, তুমি না বুঝলে কে বুঝবে বলো? ওই মেয়েটাও সুন্দর তো, আদব কায়দাও দেখেছি ভালোই। মেনে নাও না ফুপ্পি, প্লিজ। আইরিন এক ভ্রু উঁচিয়ে বললেন, বাপরে, ভাইয়ের হয়ে এত দালালি করতেছিস? কি, ঘুষ টুস খাওয়াইছে নাকি শয়তানটায়? না, যা বলছি মন থেকে, ট্রাস্ট মি। এই মুহূর্তে ভাইয়ার কনফিডেন্স লেভেল একদম ডাউন।
মানসিকভাবেও ভেঙেচুরে আছে। ভাবছে, এরকম কিছু করার জন্য নিশ্চয়ই তোমরা সবাই তাকে পর করে দেবে। এখন যদি সত্যি সত্যি সবাই মিলে একসেপ্ট না করো, তাহলে ভাইয়ার ধারণা সত্যি প্রমাণিত হবে এবং ভাইয়া আরও মানসিকভাবে ডাউন হয়ে যাবে। তুমি কি এটা চাও বলো? তখন দেখা যাবে, পড়াশোনা থেকে শুরু করে ক্যারিয়ার, সবদিকেই ভাইয়া পিছিয়ে পড়বে। তুমি নিশ্চয়ই এমন কিছু চাইবে না। তাই এটাই ভালো, মেনে নাও, সাপোর্ট দাও, সাহস দাও। দেখবে সব ঠিক হয়ে যাবে। আইরিন ভারী বিস্ময় পলক ঝাপটালেন, গলার পারদ স্তম্ভিত করে বললেন, বাপরে বাপ, তুই দেখি বিরাট বড় হয়ে গেছিস। আমি তোকে অযথাই এইটুকুনি ভাবছি। কত জ্ঞানের কথা বললি। বিকেল লজ্জা পাওয়ার ঢং করে বলল, যাও তো ফুপ্পি। না সত্যিই, মেয়ে দেখি বিয়ে দেওয়ার সময় চলে এসেছে হু। বিকেল মুখ ভেঙালো, উমম, আমি বিয়েই করব না কোনোদিন। কেন? এমনি। আমি চলে গেলে তোমাদের সবাইকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করবে কে? সে তো তুইই করবি সবসময়, কিন্তু বিয়ে তো করতেই হবে সোনামনি। জানিস তো, এই জীবনের সবচেয়ে বড় পাওয়া কি? মনের মতো একটা মানুষ পাওয়া। নিজের মানুষ, আপন মানুষ। শেষ বয়সে তোর সঙ্গে কেউ থাকবে না, থাকবে শুধু তোর ওই একান্ত নিজের মানুষটা। সেই হবে তোর সুখ দুঃখের সঙ্গী। বিকেল চুপ করে রইল, কিছু বলল না সঙ্গে সঙ্গে। হঠাৎ করেই কথাটা তার মস্তিষ্কে গিয়ে আঘাত করেছে। একটা নিজের মানুষ, আপন মানুষ, শেষ বয়সের সঙ্গী এভাবে কখনো ভাবা হয়নি। আচ্ছা, এরকম কেউ কি সত্যি হয়? হবে কোনোদিন ওর জীবনে, নাকি সবটাই রূপকথার গল্পে সম্ভব? বাস্তবতা আসলে কি? আইরিনের স্পর্শে ধ্যান ভেঙে গেল ওর। ফ্যালফ্যাল দৃষ্টিতে তাকালো ফুপুর দিকে, আইরিন নরম সুরে বললেন, অত চিন্তা করিস না। জীবন যখন শুরু হয়েছে, একটা পথে গিয়ে শেষও হবে। তুই শুধু হালটা শক্ত করে ধরে থাকবি, সব সময়। আজ হয়তো বুঝতে পারছিস না, কিন্তু একদিন বুঝবি, ফুপু তোকে কোন হাল শক্ত করে ধরার জন্য বলেছি। এবার নে, ওঠ ঝটপট, ভাতটা খেয়ে আমায় উদ্ধার কর। মেডিসিন খাবি না? জ্বর সেরে যায়নি তো, আবার রাতে ওঠে যদি। ওঠ তাড়াতাড়ি। বিকেল হঠাৎ আইরিনকে হাতে শক্ত করে জড়িয়ে ধরে তার গালে গাল ঘষে বলল, তুমি একটা চকলেট, সত্যি। এন্ড আই লাভ চকলেট ফুপ্পি। আইরিন হাসলেন প্রত্যুত্তরে। ঘরটির গঠন কিছুটা অদ্ভুত, ত্রিকোণ আকৃতির। তার ঠিক মাঝামাঝি দখল করে আছে বিশাল এক পুরনো আমলের খাট। খাটের চার কোণে চারটি কাঠের স্ট্যান্ড সগর্বে দাঁড়িয়ে, যেন কোনো প্রাচীন দুর্গের প্রহরী। এক কোণে দেয়ালের সাথে খুব টেনেটুনে গুজে দেওয়া হয়েছে ছোট একটি কাঠের টেবিল। তার ওপর অগোছালো অবস্থায় পড়ে থাকা কতগুলো বইয়ের স্তূপ, আর বইগুলোর ওপর ঝুঁকে দাঁড়িয়ে আছে একটি একলা স্টাডি ল্যাম্প। বাম পাশের দেয়াল ঘেঁষে পাশাপাশি দুটি পড়ার টেবিল, একটি দীপ্রর, অন্যটি সৌম্যর। দুই ভাই ছোট থেকেই এই টেবিলে পাশাপাশি বসে শৈশব থেকে কৈশোরে পা রেখেছে। এছাড়া ঘরে একটি আলনা আর ছোট একখানা ওয়ার্ড্রপ ছাড়া আর তেমন আসবাব নেই। ঘরের সাজসজ্জায় ছেলেদের রুক্ষ আর সাদামাটা একটা ছাপ স্পষ্ট। এই ঘরেই আদিবার বাসর রাত কেটেছে। বিবাহিত জীবনের প্রথম রাত, তাও আবার সেই মানুষটির সঙ্গে, যাকে সে তার এক জীবনের সমস্ত আকাঙ্ক্ষা দিয়ে চেয়ে এসেছিল। এই রাতটিকে ঘিরে প্রতিটি মেয়ের মনে যে নীল স্বপ্নের বুনন থাকে, যে শিহরণ আর দমবন্ধ করা অনুভূতির পাহাড় জমা থাকে হৃদয়ের মণিকোঠায়, তার ছিটে ফোটাও কাল রাতে স্পর্শ করেনি আদিবাকে। সৌম্যর ভেতর কেমন এক অদ্ভুত জোরতা, এক দুর্ভেদ্য দেয়াল গড়ে উঠেছিল। দু চারটি অতি সাধারণ কথা সেরে সে কখন যে ঘুমের রাজ্যে পাড়ি দিয়েছিল, আদিবা টেরও পায়নি। বিপরীতে আদিবার সারা রাত চোখের পাতা এক হয়নি। বুকের গহীন থেকে এক অজানা অস্বস্তি বারবার ঢেউ দিয়ে উঠছিল। খুব ইচ্ছে করছিল সৌম্যর হাতটা ধরে দীর্ঘদিনের জমানো সব কথা বলতে, কিন্তু তা আর সম্ভব হয়নি। দুবার ক্ষীণ স্বরে ডাক দেওয়ার পরেও যখন ওপাশ থেকে কোনো সাড়া মিলল না, আদিবা শেষমেশ খাটের এক কোণে গুটিসুটি মেরে শুয়েই কাটিয়েছে বিভীষিকাম রাতটি। ওর চোখে তন্দ্রা নেমেছে ভোরের আজানের পর। সেই যে গভীর ঘুম, তা ভেঙেছে একেবারে দুপুরে, জোহরের আজানের সুর যখন কানে এল। আদিবা ধরফর করে উঠে বসতেই লজ্জায় কুঁকড়ে গেল। শ্বশুরবাড়িতে তার আজ প্রথম দিন, অথচ লোকলজ্জার তোয়াক্কা না করে সে কি না বেশর্মের মতো দুপুর পর্যন্ত হাত পা ছড়িয়ে ঘুমাল। নিজেকে বড় অপরাধী মনে হলো তার। তবে আইরিন তাকে কিছুই বলেননি, বরং সৌম্যর মাধ্যমে খবর নিয়েছেন আদিবা খাবার কোথায় খাবে। আদিবা যখন কাচুমাচু মুখে জানালো সে আলাদাই বসতে চায়, আইরিন আর উচ্চবাচ্য করেননি। গোসল সেরে আদিবা রুমে ফিরতেই দেখল পড়ার টেবিলের ওপর পরিপাটি করে ভাত বাড়া রয়েছে। এক চিলতে স্বস্তি হয়তো পেল মেয়েটা, কিন্তু একটা সূক্ষ্ম কাঁটা তার বুকের ভেতর সারাক্ষণ বিঁধছে। হঠাৎ করে সৌম্যর হলোটা কি?
ছেলেটা স্বভাবত শান্ত হলেও আদিবার সাথে তো বরাবরই চঞ্চল আর প্রাণবন্ত ছিল। আজ যখন সে সৌম্যকে নিজের একচ্ছত্র অধিপতি হিসেবে পেল, তখন কেন এই নিস্তব্ধতা? কেন নেই কোনো অনুভূতির ছোঁয়া, কোনো চেনা উত্তেজনা? আদিবার মনে হচ্ছে সৌম্য যেন নিজের মধ্যে নেই, যেন ওর চেনা সত্তাটি কোনো এক গহীন অন্ধকারে গা ঢাকা দিয়েছে। এই প্রশ্নটি আদিবাকে বারবার করে করে খাচ্ছে, অথচ এই নীরব হাহাকার সে কাউকে মুখ ফুটে বলতেও পারছে না। জানালা খুলে রেখেছ কেন এই ভর সন্ধ্যা বেলায়? হঠাৎ সৌম্যর কথায় চেতনা ফিরে মেয়েটার, জানালা পান থেকে মুখ ফিরিয়ে সে তাকালো সৌম্যর দিকে। ছেলেটার চেহারা শুকিয়ে এইটুকুনি হয়ে আছে। ভীষণ মায়া হচ্ছে দেখে। কোনো সমস্যার ভেতর দিয়ে যাচ্ছে কিনা বুঝতে চেষ্টা করেও বুঝে আসছে না তার। উঠে জানালাটা বন্ধ করে দিল। এগিয়ে এসে মুখোমুখি দাঁড়ালো, বলল, এ ঘরে একটা ড্রেসিং টেবিলের ব্যবস্থা করা যায় সৌম্য? আয়না না দেখলে আমার দিন যায় না জানো? পুরাতন অভ্যাস বদলে ফেলো আদু। আমাদের ঘরে একটাই ড্রেসিং টেবিল, তাও মায়ের ঘরে। আমার তো ইনকাম নেই যে কিনে দেব, আর মায়েরটাও চাওয়া সম্ভব না। বেকার ছেলের হাত ধরেছ, অ্যাডজাস্টমেন্ট তো তোমাকেই করতে হবে। আদিবা সৌম্যর একটা হাত আঁকড়ে ধরে বলল, এভাবে বলছো কেন? তোমার জন্য একটা না, 100টা অ্যাডজাস্টমেন্ট সইতে রাজি আমি। তোমার কি হয়েছে হুম? এত মন চুপচাপ। হাত ছাড়িয়ে নিল সৌম্য, দায়সারাভাবে বলল, তেমন কিছু না। হঠাৎ করে সব হলো তো, আস্তে ধীরে ঠিক হয়ে যাবে। আমায় বিয়ে করে পস্তাচ্ছ বুঝি? আদিবার এমন কথার উত্তরে সৌম্য কপালে কয়েকটি ভাঁজ ফেলে বলে উঠল, আজেবাজে কথা বলবে না তো। এমনিতেই ভালো লাগছে না। আর শোনো, সারাদিন এমন ঘরে বসে না থেকে বাইরে বের হও, গল্প টল্প করো, সবার সঙ্গে মিশতে চেষ্টা করো। তোমায় এই বাড়ির একজন হয়েই থাকতে হবে। আর যেভাবে এই সংসারে এসেছো, তাতে কেউ যেচে পড়ে তোমার কাছে আসবে না, বরং তোমাকেই সবার কাছে যেতে হবে। তোমার বাড়িতে কেউ আমাকে পছন্দ করেনি ঠিকঠাক, তাই না? না করাটাই কি স্বাভাবিক না আদু? কেউ আশাই করেনি আমি এমন কিছু একটা করে ফেলব। তাহলে কেন বিয়েটা করলে সৌম্য? সৌম্য আদিবার চোখের দিকে তাকিয়ে বলল, তুমি জবাবটা জানো। আদিবা উত্তর দিতে পারল না আর। একটা ছোট নিঃশ্বাস ফেলে বেরিয়ে গেল ছেলেটা। আদিবা ধপ করে বিছানার উপর বসে পড়ল। সৌম্যকে বিয়ে করে সে কি জীবনের আরও একটা ভুল বাড়ালো? প্রশ্নটা কামড়ে ধরল হৃদমাঝার। বিকেলের এক অদ্ভুত নেশা আছে। রাতবিরাতে ছাদে পায়চারি করার ভূত ওর দুই কাঁধে যেন স্থায়ী আস্তানা গেড়েছে। বিশেষ করে গরমকালে সন্ধ্যা নামলেই ওকে আর ঘরের চার দেয়ালের মাঝে আটকে রাখা দেয়, তখন ওর আসল ঠিকানা হয়ে ওঠে এই ছাদ। এই নিয়ে বাবা ওসমান মির্জা কম চিৎকার চেঁচামেচি করেননি, আইরিনও হাজারবার বুঝিয়েছেন, কিন্তু বিকেলের এই ছাদ বিলাসী অভ্যাসে বিন্দুমাত্র পরিবর্তন কেউ আনতে পারেনি। তবে বিকেলের এই ছাদ দখলের রাজত্ব চলে ঠিক ততক্ষণ, যতক্ষণ রোদ্দুর বাড়িতে না ফেরে। ওই রাক্ষসটা বাড়ি ফেরার আগেভাগেই বিকেলের সব চটপটে ভাব উধাও হয়ে যায়। তখন সে একদম নিপাট ভদ্রলোক সেজে নিজের ঘরে সেধিয়ে থাকে, হয় পড়ার টেবিলে গভীর মনোযোগের ভান করে, নয়তো মোবাইলে ডুবে থাকে সিনেমার জগতে। রোদ্দুর বাড়িতে থাকলে বিকেল ভুলেও ছাদের সিঁড়িতে পা মারায় না। কিন্তু আজ পরিস্থিতি ভিন্ন। বিকেল আগেভাগেই নিশ্চিত হয়ে নিয়েছে যে রোদ্দুর বাড়িতে নেই। সেই সাতসকালে কোন কাজে বেরিয়েছে, এখনো ফেরার নামগন্ধ নেই। চুলোয় যাক সে, তাতে বিকেলের বয়েই গেল। তৃপ্তি অবশ্য টিপ্পনি কাটতে ছাড়েনি, কুটিল হেসে জিজ্ঞেস করেছিল, কি রে, এখন শরীর কেমন লাগছে তোর? তোর ক্রাশ তো এখনো আনম্যারিড, হু? তৃপ্তির কথা শুনে বিকেল নাক মুখ কুচকে জুৎসই একটা ভেঙচি কেটেছে ঠিকই, কিন্তু সরাসরি কোনো উত্তর দেয়নি। মনের গহীনে একটা ভালো লাগার রেশ কাজ করছে এ কথা সত্য, তবে সেই খবর কোনোভাবেই ওই পাষাণ লোকটার কান পর্যন্ত পৌঁছাতে দেওয়া যাবে না। কিছুতেই না। একবার যদি সে টের পায়, তবে বিকেলের সেই পছন্দকে দুর্বলতা ভেবে লোকটা আরও চোটপাট শুরু করবে। এমনিতেই তো তাকে বড় অসহায় মনে করে সে। যখন তখন শাসনের নাম করে বিকেলের ওপর মানসিক অত্যাচার চালায়, অকারণে কাঁদায়, আর হৃদয় তুষের আগুন ধরিয়ে দেয়। বিকেলের মনে হয়, সে বুঝি রোদ্দুরকে ঘৃণা করতে শুরু করেছে। হ্যাঁ, ঘৃণাই তো। মন থেকে ওকে চরম ঘৃণা করে সে। নিজের কাল্পনিক ক্রাশ লিস্ট থেকে ওর নামটা লাল কালি দিয়ে কেটে দিয়েছে ও। এই যে এক্ষুনি কাটল, নিজের মনেই বিড়বিড় করে বলল, কাট, কাট, কাট। ক্যান্সেল। বড় করে চেঁচিয়ে যেন নিজেকেই শোনানোর চেষ্টা করল সে, রোদ্দুরের জন্য ওর মনে এক ফোঁটা জায়গা নেই। কিন্তু অষ্টাদশী কিশোরীর অবাধ্য মন বড় কৌতূহলী। কখন যে কোন ছলে কার মায় সে আষ্টেপৃষ্ঠে আটকে যায়, তা সে নিজেও জানে না। বিকেলের এই ঘৃণার আড়ালে কি সত্যিই কোনো অনুরাগের বীজ লুকিয়ে আছে, নাকি পুরোটাই স্রেফ এক জেদি মেয়ের আত্মরক্ষা?
বিকেল গম্ভীর নিঃশ্বাস ছাড়ল। ভূতের ন্যায় পায়চারি করতে করতে আকাশের দিকে তাকালো। গাঢ় অন্ধকার জায়গাটা, চাঁদও ডুব দিয়েছে কোথায় যেন। মিটমিটে জ্বলছে নিভছে কয়েকটি তারকারাজি, কুয়াশার ঘন চাদর ফুঁড়ে তাদেরও ঠিকঠাক দেখা যায় না। আজ একটু বেশি উত্তুরে হাওয়া, বেশিক্ষণ থাকলে দাঁতে দাঁত লেগে পড়তে হবে নির্ঘাত, মনে মনে ভাবল বিকেল। নামবে, তার আগে আবারও চোখ বন্ধ করে বিড়বিড়িয়ে পড়ল, ইউ আর ব্লক, ব্লক, ব্লক ফ্রম মাই হার্ট লিস্ট। আ ডায়োনোসর, আ মাংকি, আ জিনে ধরল নাকি এই মেয়ে? হুট করেই কথাখানা ভেসে এলো কর্ণকুহরে, একই সঙ্গে ধাক্কা পড়ল পিঠে। বিকেল তড়িঘড়ি চোখ মিলে প্রায় চিৎকার দিয়ে উঠছিলি, তার আগেই রোদ্দুর ওর মুখটা চেপে ধরল। আমি, ফতাফত বলল ও। ভয় পেলি নাকি? বিকেলের চোখে তখনও বিস্ময় লেপ্টে, চোখজোড়া গোল হয়ে বড় আকার ধারণ করেছে। কাইকুই করতেই রোদ্দুর হাত সরিয়ে নিল। বিকেল তাড়াহুড়ো করে পড়ল, আউ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। রোদ্দুরের ভ্রু কুঁচকে গেল, সন্দিহান গলায় শুধাল, তুই শয়তান তাড়ানোর দোয়া পড়লি কেন? ঢোক গিলে মেয়েটা ফ্যাকাশে হাসার চেষ্টা করে উত্তরে জানালো, এমনি রোদ ভাইয়া। সত্যি করে বল, তুই কাকে শয়তান মিন করলি এখানে? কাউকে না, তোমাকে তো নাই। তোমার মতো ভালো মানুষ পৃথিবীতে আর কয়টা হয় বলো? আমি এমনিতেই দোয়া দুরুদ পড়ি। সব সময় দোয়ার ভেতর থাকলে, মন মাইন্ড ফ্রেশ থাকলে, একদম চাকাচাক। বুঝলে? কি বুঝলো কে জানে, তবে আর কিছু বলল না ছেলেটা। হেঁটে গিয়ে রেলিংয়ের গায়ে ভর করে দাঁড়ালো, এদিক ফিরে। পকেট থেকে সিগারেট আর লাইটার বের করে এনেছে। একটা ধরালো, ধোয়া ছেড়ে বিকেলের দিকে চাইতেন বিকেল তড়িঘড়ি বলে উঠল, আমি নিচে যাই। এসেছিলি কেন? প্রশ্ন থামতে হলো তাকে। মানে, কিছু একটা খুঁজল তাড়াতাড়ি। না, কাজের সময় মাথাটাও ঠিক করে কাজ করে না। একটা জুৎসই বাহানা না পেয়ে রোদ্দুরের দিকে নিরুপায় চোখে তাকাতেই ও আবার জানতে চাইল, শরীর কেমন এখন? মৃদু শ্বাস ফেলে বলল, ভালো। জ্বর কমেছে? এসেছিল কেন? জানি না তো। আসার আগে টেলিফোন করেনি। আবার আসলে জিজ্ঞেস করব, এবার কেন এসেছিল? রোদ্দুর কটমট করে তাকালো, বিকেল জিভ কামড়াল, ঠোঁট উল্টে আওড়াল, তো আর কি বলবো আমি? জ্বর কেন এসেছিল, তা কি আমি জানি নাকি? তুই না জানলে আর কে জানবে? সব জানা কি আমার ডিপার্টমেন্ট নাকি? তাছাড়া আর কি? উদয়ের কোথায় কোথায় তিল, কত ইঞ্চি লম্বা চুল, থুতনিতে কিসের দাগ, সব তো মুখস্থ করে বসে আছিস। বিকেল বিস্ফোরিত নয়নে চাইল। রোদ্দুর টেনে নিল লম্বা টানে নিকোটিন, মুখটা উঁচু করে আকাশের বুকে ছেড়ে দিল ধোঁয়াগুলো। পুনরায় নিচে চাইল, ওই ভীতু কম্পিত মেয়েটির পানে, হিসুইস করে জবাব চাইল, উদয়ের সঙ্গে কি তোর কোচিংমেটকে লাইফমেট করার ধান্দাহু? রোদ, হইছে হইছে, এসব তোতলামির নাটক আমার সামনে করবি না। কানের ঠিক 3 আঙুল নিচে থাবড়া খাবি। বিকেল মাথা নিচু করে ফেলল। অপরাধী কণ্ঠে বলে উঠল, সরি। তবে তুমি যা ভাবছ, তা কিন্তু না। উদয় আমার জাস্ট ফ্রেন্ড, এর বাইরে ওর সঙ্গে কিছু নেই। জাস্ট ফ্রেন্ড হয়ে এই অবস্থা? জ্বরের ঘোরে তার উপর তলা, নিচ তলা সব তলার গল্প বকিস? ছুঁড়ে ফেলে দিল আধখাওয়া সিগারেটটা, এগিয়ে এল তরতর করে, প্রায় ক্যাক করে চেপে ধরল বিকেলের টুটি, একটা চাপা দিয়ে সব প্রেম বের করে দেব তোর, খুব পেকেছিস তাই না? তোর পাকামো আমি বন্ধ করছি। আগামীকাল থেকে নো কোচিং, বাসায় স্যার আসবে, পড়বি। বিকেল ছলছল চোখে তাকালো, প্লিজ। বিড়বিড় করে অনুনয়ের সুরে বলল। তাতে হাতের বাঁধন আরও শক্ত করল রোদ্দুর, নো প্লিজ, মাই ডিসিশন ইজ ইউর লাইফ ফ্রম টুডে। এখন তুই বল, মরতে চাস নাকি বাঁচতে? উত্তর দিতে পারল না বোকা মেয়েটা। চোখে পানি চলে এসেছে তার। একে সবকিছু কেড়ে নিয়ে কোন সুখটা পায় এই জল্লাদ ছেলে, কে জানে। কানটা লাল হয়ে গেছে, জ্বলছে পুরো দমে। ড্রেসিং টেবিলের উপর খুঁজেও লোশনের ডিব্বাটা পেল না বিকেল। নিচের ড্রয়ার খুলে দেখল, 2-3টা ডেট ফেইল লোশনের কৌটা। বিকেল কপালে ভাঁজ ফেলে মেজাজ তুঙ্গে চড়ালো। জিদ দেখালো ওগুলোর উপর, আছড়ে আছড়ে ফেলল মেঝেতে, দেয়ালের দিকে ছুঁড়ে মেরে একটুখানি শান্ত হলো। ঠোঁটে দেবার ভ্যাসলিনটাই 2 আঙুলে চটকে কানের গোড়ে লাগিয়ে নিল খানিকটা। ডলতে লাগলো, জলাপোড়া কমছে, আরাম লাগছে। বিকেল বসল দোলনায়। ঘরের ভেতর নীল কালার গোল দোলনা আছে তার। তাতে দুলতে দুলতে চোখ বুজে মনে করল একটু আগে ঘটে যাওয়া সিনগুলো। বেয়াদ্বের বাচ্চা কিভাবে চেপেচুপে দিল। সারা শরীর এখন কুটকুট করছে। পাঠার বাচ্চা কানের কাছে মুখ দিয়ে আবার কি যেন বলল, তুই আমার হাতে হয়ে যাবি একদিন, মনে রাখিস। বিকেল ঠোঁট উল্টে দাঁত কিরমির করে বকল, শালার বাচ্চা, তোর হাতে আমি না,
বরং আমার হাতে তোর র ন লেখা। বেশি চেচ্ছস তুই। আমারে ভোদাই মনে করে যা খুশি তাই বিহেভ করিস। যেমনে পারিস ব্যথা দিস। আমি যেদিন দিতে শুরু করব না, সেদিন তোর বাপ দাদা 14 গোষ্ঠী মিলে কাঁদবি। মনে রাখিস। টুং করে ফোনটা বাজল বিকেলের। পকেটে রাখা, বের করতেই দেখল হোয়াটসঅ্যাপে মেসেজ এসেছে। জল্লাদ লেখা নাম্বার থেকে। বিকেল ভ্রু কুচকে মেসেজটা ওপেন করে দেখল, রোদ্দুর লিখে পাঠিয়েছে। পানি খেতে গিয়ে কাশি উঠল কেন? তুই আমাকে মনে মনে তুলোধুনো করছিস নাকি? ইচ্ছে করল রিপ্লাই একটা চাপাতি বা ছুরির ইমোজি পাঠিয়ে দেয় বিকেল। কিন্তু না, ঘটে অত সাহস হয়নি। মোবাইল বন্ধ করে বিছানায় গড়িয়ে পড়ল সে। মনে মনে বকেও শান্তি নেই। বজ্জাতের বাচ্চা ঠিক সবটা বুঝে নেয়। মাইন্ড রিডার, নাকি কেবল বিকেলের মনের ভেতরই আধিপত্য তার? রান্নাঘরের মৃদু আলোয় রেহনুমা আর আইরিনের যখন দেখা হলো, তখন বাইরের আকাশে নিশিরাত গভীর হয়েছে। চিরন্তন বাংলার ঘরে ননদ ভাবির যে সম্পর্ক সচরাচর দেখা যায় ঝগড়াটে, কূটনৈতিক কিংবা ঈর্ষাপরায়ণ, এদের রসায়ন ঠিক তার উল্টো। আইরিন যখন কিশোরী, তখন রেহনুমা এই বাড়ির বড় বউ হয়ে এসেছিলেন। উমেদ মির্জার ছোট মেয়ে মিশির চাইতেও ছোট ছিল তখন আইরিন। সেই বয়সেই রেহনুমাকে দেখে কচি মুখে অভিমানের মেঘ জমিয়ে বলেছিল, তোমার সাথে আমি কোনোদিন কথা বলবো না। সবিস্ময় রেহনুমা জানতে চেয়েছিলেন, কেন রে? আইরিন বড় বড় চোখ করে উত্তর দিয়েছিল, তুমি আমার চেয়ে বেশি সুন্দর কেন? আমার চেয়ে বেশি সুন্দর কারো সাথে আমি ভাব করতে পারি না। রেহনুমা সেদিন হেসেই হয়েছিলেন। ভেবেছিলেন মেয়েটা হয়তো সত্যিই দূরে দূরে থাকবে, কিন্তু হলো তার উল্টো। আইরিনের সবচেয়ে কাছের ছায়া হয়ে উঠলেন এই ভাবিই। ভাবির আঁচল ছাড়া মেয়েটার এক মুহূর্ত চলত না। খাওয়া, গোসল থেকে শুরু করে মাঝরাত অবধি দুজনের গুটুর গুটুর গল্পের শেষ ছিল না। এমনকি আইরিনকে যখন লাল বেনারসি পরিয়ে পরের ঘরে পাঠানো হলো, সেদিন রেহনুমা নিজের সন্তানের বিচ্ছেদের মতোই অঝরে কেঁদেছিলেন। নিয়তির নিষ্ঠুর খেলায় আইরিন যখন বিধবা বেশে 2 সন্তান নিয়ে বাপের বাড়িতে ফিরে এল, চারপাশের মানুষগুলো তখন কটু কথার বিষ ঢালতে কার্পণ্য করেনি। কিন্তু রেহনুমা সেদিন বর্ম হয়ে দাঁড়িয়েছিলেন। স্পষ্ট গলায় উমেদ মির্জাকে শুনিয়ে দিয়েছিলেন, আইরিন এই বংশের রক্ত। ভাইয়েরা যদি নিজের হক বুঝে পায়, বোনও পাবে। ইসলাম ধর্ম অনুযায়ী যাওর পাওনা, তার থেকে এক সুতো যেন কম না হয়। উমেদ মির্জা আর বাকি ভাইয়েরা রেহনুমার সেই অটল ব্যক্তিত্বের সামনে মাথা নোয়াতে বাধ্য হয়েছিলেন। রেহনুমার জোর দাবিতেই প্রতি মাসে 3 ভাই নিজেদের আয় থেকে একটা বাড়তি অংশ আইরিনের জন্য তুলে রাখা শুরু করেন। আজ রান্নাঘরে আইরিনকে জগে পানি ভরতে দেখে রেহনুমা তার চোখের ভাষা এক নিমেষেই পড়ে ফেললেন। আইরিন মুখ ফিরিয়ে হালকা হাসলেন, কিন্তু সেই হাসিতে ম্লান ছায়া। রেহনুমা এগিয়ে গিয়ে আইরিনের কোল থেকে জগটা নিজের হাতে নিয়ে নিয়ে বললেন, কি রে, এখনো সেই একই ভাবনায় ডুবে আছিস? আইরিন একটা দীর্ঘশ্বাস ফেলে স্মিত হাসিটা আরও একটু মলিন করে বললেন, জানি না ভাবি। মেয়েটা কেমন যেন, কোথায় এসে শাশুড়ির মান ভাঙানোর চেষ্টা করবে, তা না, নিজে ঘরের ভেতর ঘাপটি মেরে বসে আছে। আর ওদিকে দীপ্রটাও হয়েছে 1 নম্বরের অবাধ্য। আমার সাথে শুতে তার যত সমস্যা। বলে বড় হয়েছে। আসলে সব বাহানা ভাবি, আমার পাশে শুলে তো আর রাত জেগে ফোনের ওই ছাতার মাথা টেপা যাবে না, বোঝো নাই? রেহনুমা শব্দ করে হেসে উঠলেন এবং স্নেহে আইরিনের কাঁধে হাত রাখলেন। আইরিন ভ্রু কুঁচকে অনুযোগের সুরে বললেন, হাইসো না তো ভাবি। 2টা মিলে আমার জীবনটা কয়লা বানায়া ফেলছে। রেহনুমা তার মাথায় হাত বুলিয়ে শান্ত গলায় বললেন, অত মুখ ভার করিস না তো। তুই কি ছোট আছিস এখনো? ওরা বয়সে কাঁচা, ওরাই তো বায়না করবে, আবদার করবে, নখরা দেখাবে। আমরা হলাম মেনে নেওয়ার পক্ষ। সবটা হাসিমুখে সয়ে যাওয়াই আমাদের কাজ। তাই হয় নাকি? আইরিনের কণ্ঠে অভিমান। না হলেও হওয়াতে হয় রে পাগলি। শোন, আদিবা মেয়েটা কিন্তু সত্যিই ভালো। খুব শান্ত। ওর মাঝে কোনো কৃত্রিমতা বা মেকি দেখানোর কিছু নেই। যে পরিস্থিতিতে ও এই বাড়িতে বউ হয়ে এসেছে, তাতে লজ্জায় কুঁকড়ে থাকাই তো স্বাভাবিক। ও যদি মেকি হতো, তবে গায়ে পড়ে সবার সাথে আহ্লাদ করতে আসতো। কিন্তু যা দেখছিস, সবই ওর মনের ভেতরকার অসংকোচ। তুই একটু ওকে সময় দে। প্রথম দিনেই যেভাবে হা হা করে উঠলি, তাতে ও তোকে নির্ঘাত দজ্জাল শাশুড়ির লিস্টে তুলে ফেলেছে, হা হা হা। আইরিনও এবার আর হাসি চেপে রাখতে পারলেন না। হাসতে হাসতে তার চোখের কোণে পানি জমে গেল। রেহনুমা মমতায় তার চোখের পানি মুছে দিয়ে বললেন, কাঁদিস না। তোর মানুষটা তোকে একা ফেলে চলে যায়নি রে, আমাদের কাছে আমানত রেখে গেছে। আমরা আছি না, তোর এই 2 রত্ন আছে না, ওদের দিকে তাকালে দেখবি জীবনটা আসলেই সুন্দর।
আইরিন নিচু স্বরে বললেন, তোমরা না থাকলে আমি সত্যিই কোনো চোরাবালিতে হারিয়ে যেতাম ভাবি। রেহনুমা এবার কৃত্রিম অভিমান নিয়ে বললেন, সেদিন যে বলেছিলি সুন্দর ভাবির সাথে কথা বলবি না। এখন দেখ, কথা না বললে কার লস হতো। আইরিন সব ভুলে প্রাণ খুলে হাসলেন এইবার। রান্নাঘরের নিস্তব্ধতায় দুই ভাবি ননদের সেই হাসির লহরী এক টুকরো মধুময় রাতপ্রহর উপহার দিল যেন। তো আর স্নেহের যে মেলবন্ধন রেহনুমা বুনে দিয়েছিলেন, তা আজ আরও একবার সজীব হয়ে উঠল। আইরিন অনেকদিন বাদে আজ পুনরায় গুনগুন করে গান ধরলেন। একসময় গান বড় ভালোবাসতেন তিনি। রবীন্দ্রের বিশাল ভক্ত ছিলেন। পূর্ণিমা সন্ধ্যায় তোমার রজনীগন্ধায় গুনগুন করে সুর ভাজলেন তিনি। আদিবা বাথরুমে যাবার জন্য বেরিয়েছিল, এমনই মুহূর্তে শাশুড়ির সামনে পড়ায় কেমন মিয়ে গেল। জোরসর হয়ে বুক নামিয়ে দাঁড়ালো। তাকে এখন দেখাচ্ছে মাথানিচু কাচুমাচু একটা স্ট্যাচুর মতন। আইরিন হঠাৎ করেই তার মাথায় একটা হাত রেখে সহাস্যে বলিয়ে দিয়ে বললেন, সবসময় হাসি খুশি থাকবা। এই বাড়ির নিয়ম এইটা, মুখ বেজার কইরা রাখা যাবে না, বুঝছো? আদিবা মাথা নাড়াল, বুঝেছে সে। চোখ দুটো হঠাৎ করেই ভরে উঠল তার। আইরিন পানির জগটা আদিবার হাতে ধরিয়ে দিয়ে বললেন, এটা তোমাদের ঘরে নিয়ে রাখো। পড়ার টেবিলের উপর রাইখো। সৌম্যর রাত ভইরা পানি লাগে। আদিবা আবারও একই ভঙ্গিতে মাথা কাত করল। আইরিন চলে যাওয়ার জন্য পা বাড়াতেই আদিবা উনার এক হাত টেনে ধরে বলল, আপনাকে কিছু বলতে চাই আম্মা। রয়সয় সম্বোধনটা উচ্চারণ করল সে। আইরিন বললেন, কি কথা, বলো। আদিবা একটু ইতস্তত বোধ করল। একবার ভাবল, কথাটা তাকে বলা উচিত হবে কিনা। সৌম্য আবার না তাকে ভুল বুঝে, কিন্তু যেটা হয়েছে তাতে তাকে বলাটাই শ্রেয়। যদি সৌম্যকে কেউ বোঝাতে পারে তবে সেটা একমাত্র আইরিনই। তাই দোনমনো সেরে বলে উঠল সে, আপনার ছেলে, একটু কথা বলে দেখবেন ওর সঙ্গে। আইরিন শুধালেন, কি বলবো? কি হইছে, খুলে বলো। মানে ও আসলে আমাকে মেনে নিতে পারতেছে না। কেমন যেন করতেছে। ঠিক মতো দুইটা কথাও বলে না। আমাকে বলল, রাতে আপনার ঘরে ঘুমাতে। দীপ্রর কষ্ট হয় নাকি? শেষ কথাটা একটু অস্বস্তি নিয়েই শেষ করল ও। আইরিন চুপ করে রইলেন। আদিবা তাকালো, চোখ জোড়া পানিতে ছলছল করছে তার। আইরিনের হাত সাহস করে শক্তভাবে চেপে ধরে জানালো, আপনার ছেলে আমাকে বিয়ে করতে চায় নাই। বড় চাচার সামনে যা বলছে, সব মিথ্যা। ও আমাকে অতটাও পছন্দ করত না। আমি করতাম। ওকে অনেক পছন্দ করতাম আম্মা। মন প্রাণ দিয়ে ওকেই চাইতাম। বন্ধুত্বের দোহাই দিয়ে আমি ওর কাছাকাছি থাকতে চাইছিলাম শুরুতে, কিন্তু দিন দিন ও আমার আসক্তি হয়ে ওঠে আম্মা। যখন আমার বিয়ে ঠিক হয়, আমি সৌম্যকে আমার পছন্দের কথা জানাই, অনুভূতির ব্যাপারে শেয়ার করি। সৌম্য বলেছিল, তুমি বিয়ে করে নাও আদিবা, আমার পক্ষে এরকম কিছু করা সম্ভব নয়। আমার পরিবার আমাকে অনেক বিশ্বাস করে, ভরসা পায় আমার মা আমার উপর। বাবা মা যাওয়ার পর তিনিই মাথার উপর বটগাছ হয়ে আমাদের দু ভাইকে মানুষের মতো মানুষ বানানোর প্রচেষ্টায় লিপ্ত থেকে গেছেন, নিজের সব সুখ শান্তি, চাওয়া পাওয়াকে বিসর্জন দিয়ে। আমি কিছুতেই তার মনে এই ধরনের তৈরি করতে পারবো না। তখন আমি ওকে জোরাজোরি করি, ব্ল্যাকমেইল করি, এমনকি। আদিবা থামে। আইরিন হতভম্ব, এসব কি শুনছে সে? অযথাই নিজের সন্তানের প্রতি অভিমানে জর্জরিত ছিল হৃদয়খানা। চোখ ভরে ওঠে ওনারও। অপরাধবোধে নয়, ছেলের তার মায়ের প্রতি বিশ্বাস মর্যাদা অক্ষুণ্ণ রাখবার প্রচেষ্টা শুনে। আদিবা একটু থেমে দম টেনে নিয়ে পুনরায় বলতে লাগল, আমি সুইসাইড অ্যাটেম্প্ট নেই। সৌম্য তখন ভড়কে যায়। এমনও বলেছি, যদি আমাকে বিয়ে না করে, আমি নিজেকে শেষ করে ওর নাম লিখে যাব। এই ভয় থেকেই মূলত ও আমাকে বিয়েটা করতে রাজি হয়। ওর কোনো দোষ নেই, সব আমার দোষ, আমি ওকে ফোর্স করেছিলাম। সই করার সময়ও ও ঘোরগ্রস্ত ছিল। ভেবেছিলাম, একবার বিয়েটা হয়ে গেলেই সব ঠিক হয়ে যাবে, কিন্তু বুঝতে পারিনি আম্মা, কত বড় ভুল করেছি আমি। সৌম্য আমার দিকে ফিরেও তাকায় না। আমার প্রতি তার কোনো অনুভূতি কাজ করে না। আমাকে মেনেও নেয়নি, নিবে কিনা তাও জানি না। আমার সাথে কথা বলতেও তার রাজ্যের দ্বিধা। আম্মা, আমি আর পারছি না এসব মেনে নিতে। যাকে পেতে এত কিছু করেছি, শেষতক তাকেই যদি না পাই, তবে কি লাভ হলো বলেন? আমি চলে যাব, আপনি সৌম্যকে জানান, আমি চলে যাব, সে তবু যেন স্বাভাবিক হয়, আগের মতো হয়। ভেতরে ভেতরে যে অপরাধবোধ পাথর হয়ে তার বুকে চেপে বসেছে, সেটা সরিয়ে সে আপনাদের আগের সৌম্য হয়ে যাক। আমি কাল সকাল হলেই এ বাড়ি ছেড়ে চলে যাব। আদিবা মাথানিচু করে ঝোড়ো করে কাঁদল খানিকক্ষণ। আইরিন যেন বোবা পুরোটা সময়। কি বলবে প্রত্যুত্তরে, জানা নেই তার।
ভাষা নেই কোনো। বুকের ভেতর একটা চিনচিনে ব্যথাবোধ তৈরি হয়েছে সূক্ষ্মভাবে। ছেলেকে বড্ড ভুল বুঝে ফেলেছেন তিনি। বিকেল ঠিক বলেছিল, তার ছেলেটা বড় ভালো ছেলে। তিনি মা হয়েও চিনতে পারেননি। কতটা প্রেসারে এ ধরনের একটা কাজ করতে রাজি হয়েছে সে, এখন বুঝতে পারছে। আইরিন কোনো কথাই বলতে পারলেন না আদিবাকে নতুন করে। কেবলমাত্র জিজ্ঞেস করলেন, সৌম্য কোথায়? আদিবা জানালো, সে জানে না, ফিরেই আসেনি এখনো। এত রাত হয়েছে অথচ তার ছেলে বাইরে। এমনটা তো কোনোদিন হয়নি। সন্ধ্যার পর নিতান্ত প্রয়োজন ছাড়া সৌম্য বাড়ির বাইরে যায়ই না। আইরিন দিশেহারা ভঙ্গিতে দীপ্রর খোঁজ করলেন। তার বুকের ভেতরটা জ্বলে যাচ্ছে, পুড়ে যাচ্ছে, সব রাগ গিয়ে জড়ো হয়ে পড়ছে ওই মেয়েটার উপর। যদি তার সৌম্যর কিছু হয়, তিনি ওই মেয়েকে কিছুতেই ছাড়বেন না, কিছুতেই না। বিকেল তৈরি হচ্ছিল তড়িঘড়ি করে, এমন সময়ই তৃপ্তি ঢুকল এ ঘরে। বিকেলকে তৈরি হতে দেখে জানতে চাইল, কোথায় যাচ্ছিস? বিকেল জবাবটা দিল তাড়াহুড়োয়, কোচিং। তোর লাল বা পিঙ্কি সোরনা আছে না? একটু দিবি? জর্জেট দিস। শুনলাম, তোর কোচিং নিষিদ্ধ ঘোষণা করা হইছে। তাহলে আবার ওখানে কেন? তৃপ্তি রেহেন কথায় থামল বিকেল, শীতল কণ্ঠে সুধাল, তোকে কে বলেছে? তৃপ্তি বিছানায় বসতে বসতে বলল, বড় মা। তোকে ডাকার জন্য এসেছিলাম সকালে, পথে দেখা হলে জানালো তুই আর কোচিং করবি না। বাড়িতে স্যার রাখা হবে। খবরটা এত কান হয়েছে। বিড়বিড় করল বিকেল, কি বলছিস? তৃপ্তির কথায় মাথা নেড়ে জবাব দিল বিকেল, কিছু না। তারপর আবারও তাড়াহুড়ো করল। হাতঘড়িটা পড়তে পড়তে বলল, ওড়নাটা এনে দে। আমারটা খুঁজে পাচ্ছি না। যাবি? তৃপ্তি শুধাতেই বিকেল কটমট করে চাইল, তো বাসায় বসে কার বা তারা চিহ্ন ফালাব? আজাইরা ঢং ভালো লাগে না। আমি কি একবারও বলেছি, উদয় আমার বয়ফ্রেন্ড? কোচিং যাই প্রেম পিরিতি করতে, হু? না সেটা না। তাহলে কি, জ্বরের ঘোরে হুঁশ থাকে মানুষের? আর তুই তো জানিসই, আমার জ্বর ওঠে আকাশ পাতাল ধরনের। হুট করে উঠে মাথায় চড়ে বসে। তারপর আবার হুট করেই নেমে যায়। ওই অবস্থায় কি নাকি বলেছি, তাতে এত কাহিনীর কি আছে? আমার কোনো প্রেমিক থাকলে তোকে তো আমি বলতাম, তাই না? হু, এখন ওড়নাটা এনে দে কাইন্ডলি। আমার লেট হচ্ছে। কথা বাড়ালো না আর, তৃপ্তি উঠল এরপর। বিকেল গায়ে মাথায় ওড়না টেনে বাসা থেকে বের হলো ঠিক, বড় রাস্তায় উঠে ওটা গলায় ঝুলালো স্টাইল করে। কলেজ ব্যাগের বদলে একটা বড় টোট ব্যাগ নিয়েছে আজ। জুলিয়া ফোন করেছিল, আজ নাকি ওর বয়ফ্রেন্ড আসবে সবাইকে ট্রিট দিতে। বিকেলকে আসতেই হবে যে করেই হোক, তাই তো এত বড় বড় কথা বলে এক বুক সাহস নিয়েছে বেরিয়েছে মেয়েটা। পরে যা হবার হবে, রোদ্দুর মির্জা কতবর কি হয়ে গেছে, সেও দেখে নিবে। জীবন একটাই, তাতে একটু মজা মাস্তি না থাকলে হয় নাকি? বিকেল কানে এয়ার বাডস লাগালো। ওআইটি মিউজিক থেকে প্লে করলো একটা ইংলিশ সং। নট ইউর বারবি গার্ল, লিভিং ইন মাই ওন ওয়ার্ল্ড। বিড়বিড় করে গান গাইতে গাইতে মাথা দোলাতে দোলাতে হেলেদুলে এগোতে লাগলো কোচিংয়ের দিকে। হাঁটা পথে মিনিট 15 রাস্তা। পথে থেমে এক বাটি ছোট ফুচকাও খেয়ে নিল। আজকের সকালটা রোদ ঝলমলে। গায়ে আরাম হচ্ছে। মন ফুরফুরে লাগছে। বিকেল মনে মনে আওড়ালো, হোয়াট আ লাভলি ডে। আজ কোনো মুসিবতের সঙ্গে দেখা না হলেই। বলতে না বলতেই একদম সামনে থেকে এসে হিট করলো বাইকটা। বিকেল চিল্লিয়ে সাইড কাটল। ওরে বাপরে! নিজেকে ধাতস্থ করে চোখ তুলে তাকালো কিরমির করে, পরমুহূর্তেই সব হাওয়া ফুস হয়ে গেল তার। চোখজোড়া বিস্ময় এতবর, গলার মাঝখানে হঠাৎ করেই এক মরুভূমি জেগে উঠেছে যেন, সব শুকিয়ে কাঠ। হৃদযন্ত্রটা বলছে, আমি বেরিয়ে যাই, এখন যা হবে সব তোর দায়ভার। টেনেটুনে ওটাকে আটকে ধরে বিকেল, চুপচাপ চেয়ে রয় বাইকের উপর নিশ্চল বসে থাকা ছেলেটার দিকে। রোদ্দুর মির্জা, দা ডেভিল বয় শয়তানের নানা, তুই এখানে কেন? আমার সুখে আবার কোন থাবা বসাতে এলি রে? মনে মনে আউড়ে ঢোক গিলল বিকেল। সাহস জোগালো, আজ মুখ খুলে জবাব দিবি। বলে দিবি, মাই লাইফ, মাই রুলস। একা একা কি বিড়বিড় করছিস? নাকি আবার কোনো সূরা জপছিস? শয়তান তাড়ানোর দোয়া, লাভ নেই, এবার শয়তান তোর ঘাড়ে চেপে বসেছে, অত সহজে নাড়াতে পারবি না। শুনলি? রোদ্দুরের কথার দমকে পিটপিট করে 2-3 বার পলক ফেলল মেয়েটা। মুখে এক টুকরো শুকনো হাসি ঝুলাবার পায়তারা এঁটে বলল, তুমি, এখানে? এটা কি তোর কেনা রাস্তা নাকি? যে আসতে পারবো না? রোদ্দুর বাইকের উপর ঝুঁকে পড়ে বলল। চোখে মুখে অদ্ভুত শীতলতা। আর এই শীতলতাই ভয় করে বিকেলের। মনে হয়, নির্ঘাত ছেলেটা তার ঘটে কিছু একটা পাকাচ্ছে। আর সেই চুলোয় বিকেলকেও সিদ্ধ করে ছাড়বে। বিকেল হেসে ফেলার চেষ্টা করল।
যেন খুব মজার কিছু একটা বলেছে রোদ্দুর। কিন্তু রোদ্দুরকে আরো শান্ত চোখে চাইতে দেখে নিজেই নিজের হাসি আটকালো, বলল, না, তা হবে কেন? এটা পাবলিক রাস্তা, সবাই আসতে যেতে পারবে। আমিও তো তাই জানতাম। তুই যেভাবে কোশ্চেন করলি, তাতে লাগলো তোর একান্ত ব্যক্তিগত জায়গায় বিনা পারমিশনে চলে আসছি আমি। না, না, ওরকম কিছু না। বিকেল আবার হাসার চেষ্টা করল। মনে মনে ভাবতে লাগলো, কিভাবে একে পিছু কাটানো যায়। এদিক ওদিক অস্থির ভঙ্গিতে তাকালো। রোদ্দুর শুধালো, কেউ আসবে নাকি? কারো অপেক্ষা করছিস? বিকেল চমকে ওঠা গলায় বলল, এই না না, কে আসবে? এত অস্থির কেন তাহলে? আসলে একটু ছিল রোদ ভাইয়া। ওহ, হুম, আমি তো বলেই গিয়েছিলাম, আপনি হচ্ছেন ভীষণ ব্যস্ত মানুষ। আপনাকে ছাড়া সংসদের কোনো বিলও পাশ হয় না। আপনি টাইম মতো না গেলে বাংলার জনজীবন বড্ড বিপর্যস্ত হয়ে পড়বে। তাই তো সাত সকাল বেলায় গলায় একটা ওড়না ঝুলিয়ে বেরিয়ে পড়েছেন। বিকেল কিছু বলতে নিল প্রত্যুত্তরে, তার আগেই রোদ্দুর আবার বলে উঠল, তা আসুন ম্যাডাম, আপনাকে আমি নামিয়ে দেই, যেখানেই নামতে চান। আপনার মতন একজন মহান ব্যক্তিকে সামান্য সেবা করার সৌভাগ্য আমারও হোক। রোদ ভাইয়া, আপনি আমাকে নাম ধরে ডাকবেন প্লিজ। রোদ বলবেন, অথবা বলবেন, আপনার গোলাম। ঠিক আছে ম্যাডাম, আসুন আসুন, আপনার মূল্যবান জুতোর ধুলো আমার বাইকের পাদানিতে দিন, আমি এবং আমার এই লক্করঝক্কর ভটভটিটা তাতে ধন্যই হবে। আসুন ম্যাডাম, আসুন। বিকেল মহা মুশকিলে পড়েছে। না পারছে উঠতে, না পারছে না করতে। কোচিংয়ের সামনে কিছুতেই এড়ে নেওয়া যাবে না। কোন যুদ্ধ লাগাবে তখন, কে জানে। আবার নাও করা যাবে না। তাতেও অসুবিধার শেষ নাই। কি যে করবে বিকেল। রোদ্দুরের এই বাইকটা তার অতি শখের। নিজের বউয়ের চেয়েও বেশি যত্নে রাখে সে। ওটাকেই ভটভটি ডেকে রসিকতা করত বিকেল। সেটাও খোঁচার মাধ্যমে বলে দিল এখন, শেয়ানের বাচ্চা। জাতসাপ একটা। বিকেল যে কি করে, উসখুস করতে করতে রোদ্দুরের মুখের দিকে তাকাতেই ছেলেটা প্রচণ্ড রামধমকে কাঁপিয়ে তুলল ওকে। আদল বদলে আসল রূপে ফিরে এলো। ওঠ, ঢং করতেছিস রাস্তাঘাটে। বিকেল বিড়বিড় করল, ভোল খুলে গেছে শয়তানটার। উঠে বসল চুপচাপ। মনে মনে ঠিক করল, জুলিয়াদের বাড়ির সামনে গিয়ে নেমে পড়বে। ভাব করবে, ওর বাড়ি যেতেই বেরিয়েছে। এখন কি আমাকে ধরার জন্য ইনভাইটেশন কার্ড পাঠাবো নাকি? বিকেল মুখ ভার করে বলল, এমনই বসতে পারবো। পরে হাত মুখ সব ভাঙবি। ওই বান্দর মার্কা চেহারা তখন আরো বান্দর হবে। ধর চুপচাপ। বললাম তো, আমি এমনই বসতে পারবো। ধরতে হবে না কিছু। আবার কথা, এই মেয়ে, আল্লাহ। ঘাড় ফিরিয়ে পেছনে ফিরল রোদ্দুর, আর একটা কথা বললে চাকার তলায় পিষে মা, রব, একদম চুপ। বিকেল মুখ ভোতা করে রাখল তারপর। রোদ্দুর নিজেই ওর হাত টেনে কাঁধে তুলল। এভাবে ধরে বসে থাক, আর একটা কথাও যেন না শুনি তোর। বাঁশ মার্কা একটা গলায় সারাদিন চেঁচা করতেই থাকে। তোর বাঁশের মতো গলা, কত ছেলে আমার এই মিষ্টি রিনরিনের সুরে পিছলে পড়ে জানিস? জানবি কিভাবে, তুই তো নিজেকে সেলিব্রিটি ভাবিস। তুই আমার বাতারা চিহ্ন তারা চিহ্ন। ওইটার মতোই, আজাইরা। মনে মনে বকল বিকেল, মুখে বলার সাহস তো নেই। বাইক টানতেই আছড়ে পড়ল রোদ্দুরের পিঠের উপর। এত জোরে বাইক টানছে, কলিজা হাতে চলে এসেছে বিকেলের। কোনোমতে দাঁত খিচে চেয়ে আছে সামনে। প্রথমে ধরতেই চাইছিল না আর এখন পারছে না, ওর শরীরের সঙ্গে সিটিয়ে যায়। রোদ্দুর মিটিমিটি হাসে, বিকেল দেখল না। জুলিয়াদের বাড়ির পথ, কোচিংয়ের পথ সব ছাড়িয়ে বাইক ছুটে চলে অজানা গন্তব্যের পথে। বিকেল হৈ হৈ করে ওঠে, কোথায় নিয়ে যাচ্ছ রোদ ভাইয়া? আমি জুলিয়াদের বাড়ি যাব। রোদ্দুর শান্ত স্বরেই জবাব দিল, বেচে দিতে। কি? বললাম, বেচে দিতে নিয়ে যাচ্ছি। মানে কি? একটা ঝটকা খেল মেয়েটা। রোদ্দুর বলল, তোর বড় বাবা আমায় আইফোন আপডেট কেনার টাকা দিচ্ছে না। তাই ভাবলাম, আমিই ম্যানেজ করি। নিজের কিডনি তো নিকোটিনে পুড়ে শেষ, মেবি তোরটা নাদুস নুদুস আছে। তাই তোর একটা বেচে দিতে। বেশি না, একটা মাত্র, তোকে আইসক্রিম খাওয়াবো নে, তোর ফেভারিট ফ্লেভারের। কি হহ, প্রায় চাপা চিৎকারে আর্তনাদ করে উঠল সে। খামচে ধরল রোদ্দুরের পিঠ। ইউ আর জোকিং, রাইট? জানতে চাইল। রোদ্দুর দিকে মাথা নাড়ল, বাইকের টাঙ্কিতে হাত রেখে বলল, আমার এই বউয়ের কসম, একটুও যোগ করছি না। বিকেলের শিরদাঁড়া বেয়ে দুফোঁটা ঘাম বেয়ে পড়ল। সে কুমিরকে ভরসা করতে রাজি আছে, তবু এই খবিশকে নয়। হাউ হাউ করে উঠল, বাইক থামাও, এক্ষুনি, রাইট নাও। রোদ্দুর যেন শুনলই না, গেয়ে উঠল ছাড়া গলায়, এই পথ যদি না শেষ হয়,
তবে কেমন হবে তুমি বলো তো?